হ্যালো, কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই প্যান্ডেমিক বা অতিমারির মধ্যেও তোমরা বেশ ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তোমাদের দোয়ায় আমিও মোটামুটি এখন পর্যন্ত ভালো আছি। তো আজকে তোমাদের সাথে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীর এই টপিকের উপরে আমার সর্বশেষ ক্লাস। এরপরে এই টপিকের উপর আর কোনো ক্লাস নেব না। তবে এই ক্লাসটি শুরু করার আগে আমি একটু ফিডব্যাক দিতে চাই। গত ক্লাসে অনেকেই সক্রিয়ভাবে লাইভ স্ট্রিমিংয়ে ছিল। তোমরা যারা গত ক্লাসে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ে আমার সাথে যুক্ত ছিলে, তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আশা করছি আজকেও তোমরা যথারীতি আগের ক্লাসের ধারাবাহিকতা আমার সাথে যুক্ত হবে। আজকেই আমি বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এই টপিকের উপরে মোটামুটি একটি সামারি বা সংক্ষেপে আমি শেষ করে দিব। আশা করি তোমরা উপকৃত হবে। ভালোভাবে যদি ক্লাসটি লক্ষ্য করো বা শোনো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এই ক্লাসটি কলেজের একাদশ, দ্বাদশ, এইচএসসি পরীক্ষার্থী সহ কলেজের সকল শিক্ষার্থী এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে, কারণ এটা ব্যাকরণের ক্লাস। যেহেতু ব্যাকরণের ক্লাস, সেহেতু এই বিষয়ে সকলেই উপকৃত হবে। আর ব্যাকরণ আমরা জানি যে একটা নিরস বিষয় হলেও আসলে বিষয়টিকে আমরা সরস করার বরাবরই চেষ্টা করি। আর গত ক্লাসের একটা ফিডব্যাক আমি এভাবে দিতে পারি। গত ক্লাসের লেন্থ বা দৈর্ঘ্য ছিল 48 মিনিট 22 সেকেন্ড। এই 48 মিনিট 22 সেকেন্ড আজকে পর্যন্ত ভিউ হয়েছে, অর্থাৎ যারা ভিউয়ার, তোমরা যারা এই আমার এই ক্লাসের ভিডিওটি যারা দেখেছো, তাদের সংখ্যা হচ্ছে 1.3K। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি বিষয়টিকে আমরা এভাবে বলতে পারি যে 1300 প্লাস শিক্ষার্থী গত ক্লাসটি ভিউ করেছে, দেখেছে বা শুনেছে। তোমাদের এই বিশাল অংশ আমার এই ভিডিওটি দেখার জন্য বা শোনার জন্য তোমাদের কাছে আমি জারফান্নাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে আমরা এই বিশেষণ বা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। বিশেষণ বা অ্যাডজেক্টিভ নিয়ে কথা যে বলবো, সে বিষয়টি আমি আগে বলি যে ইংরেজিতে তোমরা পার্টস অফ স্পিচ পড়ে আসছো, আসলে সেটাই আমরা বাংলায় বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বলি। এবং আমি প্রথম ক্লাসে যে বিষয়গুলো সংক্ষেপে বলেছি, সেটার একটুখানি এনলার্জ বা একটু বিস্তারিতভাবে বলার জন্যই মূলত আমি কিছু সময় নিয়েছি, কয়েকটি আজকে দুটো ক্লাস অতিরিক্ত নিয়েছি। তো আজকে আমরা বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তো বিশেষণ বা অ্যাডজেক্টিভ এটা তো আমরা সেই অনেক বছর বা অনেক ছোটোবেলা থেকেই পড়ে আসছি। আজকে তোমাদেরকে আমি একটা কুইজ দিতে চাই। সেই কুইজটি তোমরা অ্যান্সার করতে পারো কিনা, উত্তর করতে পারো কিনা, সেটা কমেন্টসে তোমরা জানাবে। এর আগে আমি একটু জেনে নিই যে আমার ভয়েস বা কণ্ঠস্বর বা কথা বা শব্দ তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। কোনো একজন একটু কমেন্টস করে জানাও প্লিজ, যে আমার কণ্ঠস্বর, ভয়েস অথবা আমার কথা বলা যে বলছি, সেই শব্দ তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আর আমার ভিডিও রেজুলেশনটা ঠিক আছে কিনা। একটু কাইন্ডলি তোমরা যে কোনো একজনে একটু কমেন্টস করো, তাহলে আমার জন্য ভালো হয়। আমি নিশ্চিত হতে পারবো যে তোমরা সব কিছু ওকে আছে। কিন্তু ওকে আছে কিনা এই জিনিসটা জানার জন্য তোমাদের মধ্যে যে কোনো একজন একটু কাইন্ডলি কমেন্টস করো প্লিজ। যে কোনো একজন একটু কমেন্টস করো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সব কিছু ওকে আছে তোমরা বলেছ। সুমাইয়া আক্তার, ইয়েস স্যার। ওকে, তোমরা একে একে লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হতে থাকো। আমি এই যে কুইজের যে কথাটা বলছিলাম, যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এটা তো আমরা জানি অ্যাডজেক্টিভ বা বিশেষণ কি, এটা আমি প্রথম ক্লাসেই আলোচনা করেছি। আজকে একটু অ্যানলার্জ করে বা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো কুইজটা হচ্ছে এরকম যে অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ,
যেমন আমি তোমাদেরকে একটি কথা বলি যে আমি ভাত খাই, খাই যেমন একটা, আমি যদি এখানে খাই, এই খাই কোন পার্টস অফ স্পিচ বা বাংলা ভাষার কোন ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে পড়ে, তাহলে তোমরা অবশ্যই সবাই বলবে যে স্যার খাই হচ্ছে ক্রিয়াপদ। আর ইংরেজিতে যদি বলো তাহলে তুমি বলবে যে স্যার খাই হচ্ছে বার্ব, বার্ব হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। কাজেই এখন তোমাদের কাছে আমার কুইজটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ নিজেই কোন পার্টস অফ স্পিচ বা মানে বিশেষণ, বিশেষণ বা অ্যাডজেক্টিভ এটা কোন পার্টস অফ স্পিচ অথবা বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে এইটি অন্তর্ভুক্ত, এই শব্দটি, এটাকে আমি এখন শব্দ হিসাবেই বিবেচনা করছি। আমি আবার বলছি যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ এটাকে আমি শব্দ হিসাবে বিবেচনা করছি, এবং এই অ্যাডজেক্টিভ বা বিশেষণ কোন পার্টস অফ স্পিচ বা বাংলা ভাষার কোন ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে পড়ে এটা তোমরা কমেন্টস করে আমাকে জানাবে। এটাই হলো আজকের কুইজ, এবং এই কুইজের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য মানে একটা পুরস্কার আছে, ভালো মানের একটা পুরস্কার অবশ্যই আমি দেব, এবং তোমরা উত্তর করতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। তো আমি তো প্রথম ক্লাসেই বলেছি যে অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভটা হচ্ছে বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি যদি প্রকাশ করে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে থাকি। এখানে তোমরা অবশ্যই খেয়াল করছো যে বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি যদি প্রকাশ করে তাকে আমরা বলবো বিশেষণ পদ বা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তিনটি পদের কথা তুমি অবশ্যই মনে রাখবে, একটা হচ্ছে বিশেষ্য, আরেকটা হচ্ছে সর্বনাম, আরেকটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া বিশেষণ অবশ্য আমি আলোচনা করেছি প্রথম ক্লাসে, তবে আসলে ওখানে একটু সীমাবদ্ধতা ছিল, আজকে পুরোপুরি আলোচনা করবো এটার পরেই। তো এই যেমন আমি যদি বলি যে লাবণ্য ভালো মেয়ে, সে নিয়মিত স্কুলে যায়, এখানে ভালো এবং নিয়মিত এগুলো হচ্ছে লাবণ্যর গুণ। আবার তার বিপরীতে লাবণ্য ভালো, লাবণ্য খারাপ মেয়ে, তাহলে এখানে খারাপটা হলো তার দোষ। কাজেই এটা তোমাদেরকে মনে রাখতে। আবার সর্বনামের ক্ষেত্রে তুমি উদাহরণ দিতে পারো, যেমন সর্বনাম তিনি নীতিবান ও গুণবান, তিনি নীতিবান ও গুণবান, এখানে তিনি হচ্ছে সর্বনাম এবং তার বিশেষণ হচ্ছে নীতিবান এবং গুণবান। যাই হোক, আমরা এখন বিশেষণের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। বিশেষণ মূলত দুই প্রকার, এটা সবসময় মনে রাখবে। বিশেষণ মূলত দুই প্রকার, এটা খুব ভালো করে মনে রাখবি। এক নম্বর হচ্ছে নাম বিশেষণ, আর দুই নম্বর হচ্ছে ভাব বিশেষণ। আমি আবার বলছি, বিশেষণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ, আরেকটি হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণটা কি? যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে। আবার বলছি, যে বিশেষণ বা যে অ্যাডজেক্টিভ বিশেষ্য বা নাউন অথবা সর্বনাম কিংবা প্রনাউনকে বিশেষিত করে তাকে আমরা বলবো নাম বিশেষণ। আবার বলছি আমি, যে বিশেষণ পদ নাউন বা বিশেষ্য অথবা প্রনাউন বা সর্বনামকে বিশেষিত করে তাকে আমরা বলবো নাম বিশেষণ, তাকে আমরা বলবো নাম বিশেষণ। নাম বিশেষণ কয়েক প্রকারে হতে পারে, এই জিনিসটা আমি এভাবে বলে যাই। নাম বিশেষণ আবার কয়েক প্রকারে হতে পারে। এখন কয়েক প্রকারের হতে পারে, এটা আসলে নির্দিষ্টতা নাই। বলে স্যার কেন নির্দিষ্টতা নাই? তুমি যদি আমাকে প্রশ্ন করো যে এটা তো একটা প্রকারভেদের নির্দিষ্টতা থাকবে, কিন্তু আসলে এটা আমি দেখেছি, আমি মানে খুব নাম করা যারা বৈয়াকরণ বা ব্যাকরণবিদ, যারা ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত, তাদের বই অনেকগুলো আমি মানে নেড়ে ছেড়ে বা আমি খতিয়ে দেখেছি যে কেউ নির্দিষ্ট করে কিন্তু বলে নাই যে এত প্রকার। সবাই ওই একই কথা বলেছে যে যে নাম বিশেষণ কয়েক প্রকারের হতে পারে। এতে মানে সকলের সংখ্যার দিক থেকে একটু হেরফের আছে, বৈয়াকরণদের মধ্যে এ নিয়ে মতদ্বৈততা বা মতান্তর রয়েছে। তো আমিও সেভাবেই বলছি যে নাম বিশেষণ কয়েক প্রকারের হতে পারে।
যেমন বর্ণবাচক বা রূপবাচক, বর্ণবাচক বা রূপবাচক, যেটা কালার আমরা বলতে পারি, কালারফুল। বর্ণবাচক বা রূপবাচক, এখানে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করবে। তবে সর্বনামের ইয়েটা খুবই কম, কিন্তু এখানে যে প্রকারভেদগুলো দেওয়া আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ্য পদেরকেই বিশেষিত করেছে। আমি যেমন বললাম যে বর্ণবাচক বা রূপবাচক, আমি যদি উদাহরণ দিই তাহলে তোমরা স্পষ্ট বুঝবে যে নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ। এই যে আমি উদাহরণগুলো দিলাম, তোমরা স্পষ্টভাবে বুঝবে আকাশ হচ্ছে বিশেষ্য পদ, মাঠ হচ্ছে বিশেষ্য পদ, মেঘ হচ্ছে বিশেষ্য পদ, আর এইটার নাম বিশেষণ, অর্থাৎ বিশেষণ পদটা বিশেষিত করতেছে যথাক্রমে নীল, সবুজ, কালো, অর্থাৎ বর্ণটাকে বোঝাচ্ছে। এজন্য এটাকে বলা হয়েছে বর্ণবাচক নাম বিশেষণ। ব্যাপারটা মনে হয় স্পষ্ট হয়েছে। অর্থাৎ যে বিশেষণ পদ বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করবে, বিশেষ্য পদ হতে পারে, সর্বনাম্য পদ হতে পারে, যদি এটাকে বিশেষিত করে তখন আমরা তাকে বলবো নাম বিশেষণ। তাহলে আমি প্রথম যেটি বললাম এটা হলো বর্ণ বা রূপবাচক বিশেষণ, এবং এখানে বিশেষিত করেছে কাকে? বিশেষ্য পদকে। বিশেষ্য পদ কী কী? যেমন নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ। এখানে বিশেষ্য পদ হচ্ছে আকাশ, মাঠ, মেঘ। এই তিনটি বিশেষ্য পদের বিশেষণ হচ্ছে যথাক্রমে নীল, সবুজ, কালো। তার পরবর্তী যেই নাম বিশেষণ সেটি হচ্ছে গুণবাচক নাম বিশেষণ। গুণবাচক নাম বিশেষণের উদাহরণটাও সেরকমই। যেমন দেখো, চৌকস লোক, দক্ষ কারিগর, ঠান্ডা হাওয়া। এখানে বিশেষ্য পদগুলো আমি আগে বলছি। চৌকস লোক, লোক হচ্ছে বিশেষ্য পদ, দক্ষ কারিগর, কারিগর হচ্ছে বিশেষ্য পদ, ঠান্ডা হাওয়া, এই হাওয়া হচ্ছে বিশেষ্য পদ। এই তিনটি বিশেষ্য পদকে বিশেষিত করছে যথাক্রমে চৌকস বিশেষণ পদ, দক্ষ বিশেষণ পদ, ঠান্ডা বিশেষণ পদ। আমার মনে হয় এর চেয়ে আর সহজ করে বলার কোনো ওয়া যদি আমার ভবিষ্যতে মানে জানতে পারে তাহলে ভবিষ্যতে সেভাবে পড়বে। এখন পর্যন্ত এইভাবেই আশা করছি তোমরা বুঝতে সক্ষম হবে। এরপর হচ্ছে অবস্থাবাচক নাম বিশেষণ। অবস্থাবাচক নাম বিশেষণ হচ্ছে, যেমন আমি বলছি, তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা। এই তিনটে উদাহরণের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে বিশেষ্য পদ হচ্ছে মাছ, ছেলে, পা। আর মাছের বিশেষণ হচ্ছে তাজা, ছেলের বিশেষণ হচ্ছে রোগা, আর পায়ের বিশেষণ হচ্ছে খোঁড়া। কাজে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছ যে এখানে বিশেষণ পদগুলো বিশেষ্য পদকে বিশেষিত করেছে। কাজে এগুলো হচ্ছে অবস্থাবাচক। অবস্থা অর্থাৎ মাছের অবস্থা কেমন? তাজা। আমি তো এটাও বলতাম পচা মাছ, সেটাও একটা অবস্থা, সেটাও কিন্তু মাছের একটা অবস্থা। তাহলে বুঝতে হবে যে তাজা মাছ, পচা মাছ। তাহলে মাছ হচ্ছে বিশেষ্য পদ, তাকে বিশেষিত করতেছে যথাক্রমে তাজা এবং পচা। এই তাজা এবং পচা হচ্ছে অবস্থা নামবাচক বিশেষণ, অবস্থা নামবাচক বিশেষণ। তেমনি ছেলে, ছেলে রোগা, সে সুস্থ হতে পারে, সে সবলও হতে পারে। কাজেই ছেলের এখানে বিশেষণ হচ্ছে রোগা, সুস্থ, সবল ইত্যাদি, এগুলো হচ্ছে বিশেষণ। আর ছেলে হচ্ছে বিশেষ্য। কাজে এখানে ছেলে অর্থাৎ বিশেষ্যকে বিশেষিত করছে। কাজে এটা হচ্ছে অবস্থাবাচক নাম বিশেষণ, এটা হচ্ছে অবস্থাবাচক নাম বিশেষণ। তারপরে যেমন খোঁড়া পা, হ্যাঁ, পা হচ্ছে বিশেষ্য। পাটা খোঁড়া, ওটা খুঁড়িয়ে হাঁটতে পারে সে, এটা যেটাকে আমরা প্রচলিত বাংলা বলি প্রতিবন্ধী। কাজেই এই খোঁড়াটা হলো বিশেষণ আর পা হচ্ছে বিশেষ্য। কাজেই বিশেষ্য পাটাকে বিশেষিত করছে খোঁড়া, খোঁড়া হচ্ছে বিশেষণ। এরপর আসো সংখ্যাবাচক নাম বিশেষণ। এটা শুনেই বোঝা যাচ্ছে যে সংখ্যাবাচক নাম বিশেষণ। হাজার লোক, 10 দশা 100 টাকা। এখন হাজার লোক, লোক হচ্ছে বিশেষ্য বা নাউন, আর দশা হচ্ছে বিশেষ্য বা নাউন, আর টাকা হচ্ছে বিশেষ্য বা নাউন। এই নাউন বা বিশেষ্যকে বিশেষিত করতেছে যথাক্রমে যেই বিশেষণ পদ, সেটা হলো হাজার, 10, 100, অর্থাৎ এগুলো হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ।
এরপর আসো ক্রমবাচক নাম বিশেষণ। ক্রমবাচক নাম বিশেষণও তোমার বিষয়টা একেবারেই সহজ। যেমন 10ম শ্রেণী, 70 পৃষ্ঠা, প্রথমা কন্যা। এখানে বিশেষ্য পদগুলো আমি আগে বাছাই করিনি। 10ম শ্রেণী, একাদশ শ্রেণী, যে শ্রেণী বলো, শ্রেণী হচ্ছে বিশেষ্য পদ, তারপরে পৃষ্ঠা হচ্ছে বিশেষ্য পদ, আর কন্যা হচ্ছে বিশেষ্য পদ। তাহলে তাকে বিশেষিত করতেছে কি? এই যে বিশেষ্য পদ তিনটার নাম বললাম, এই তিনটি বিশেষ্য পদকে বিশেষিত করছে যথাক্রমে 10ম, 70, প্রথমা। এই তিনটি হচ্ছে বিশেষণ পদ এবং এগুলো হচ্ছে ক্রমবাচক নাম বিশেষণ পদ। ঠিক আছে। এরপর আসো পরিমাণবাচক। পরিমাণবাচক দেখলে বোঝা যায় যে এটাকে, এগুলি কাউন্টেবল না, এটা আনকাউন্টেবল। কাজেই এটার নামেই বলতেছে যে পরিমাণবাচক। যেমন বিঘাটেক জমি, 5% ভূমি, 1000 টনি জাহাজ, 1 কেজি চাল, 2 কিলোমিটার রাস্তা। এখানে আমি বিশেষ্যগুলো একটু আলাদা করে তোমাদেরকে দেখাই। জমি, বিঘেটেক জমি, জমি হচ্ছে বিশেষ্য পদ। 5% ভূমি, ভূমি হচ্ছে বিশেষ্য পদ। 1000 টনি জাহাজ, জাহাজ হচ্ছে বিশেষ্য পদ। 1 কেজি চাল, চাল হচ্ছে বিশেষ্য পদ। 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার রাস্তা, রাস্তা হচ্ছে বিশেষ্য পদ বা নাউন। তাহলে আমরা নাউন বা বিশেষ্য পদগুলো আলাদা করে ফেললাম। এখন এই নাউন বা বিশেষ্য পদগুলোকে যে বিশেষণ বিশেষিত করতেছে, সেই বিশেষণগুলো আমরা বাছাই করছি। বিশেষণগুলো হচ্ছে বিঘাটেক, 5%, এগুলো হচ্ছে এক একটি বিশেষণ। 1000 টনি, 1 কেজি, 2 কিলোমিটার, এগুলো হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। কাজেই বিশেষ্য পদকেই এরা বিশেষিত করছে। অর্থাৎ এই বিশেষণগুলি কোন পদকে বিশেষিত করছে? নাউন বা বিশেষ্য পদকে বিশেষিত করছে। কাজে এগুলো হলো পরিমাণবাচক নাম বিশেষণ। এরপর আসো অংশবাচক। এটা বুঝাই যায় ভগ্নাংশ। অংশবাচক বললে তোমাকে বুঝতে হবে এটি ভগ্নাংশ, ফ্র্যাকশন, ভগ্নাংশ বা ফ্র্যাকশন। তো অংশবাচক নাম বিশেষণ আমি আগে উদাহরণগুলি পড়ি, তারপর আমি ভাগ করব। অর্ধেক সম্পত্তি, 16 আনা দখল, সিকি পথ। এই তিনটি উদাহরণের মধ্যে বিশেষ্য পদগুলো অর্থাৎ নাউনগুলো আমরা আলাদা করে ফেলি। নাউনগুলো কি কি? সম্পত্তি, এটা হলো একটি নাউন বা বিশেষ্য পদ। দখল, এটা হলো একটি নাউন বা বিশেষ্য পদ। আর পথ, এটি হচ্ছে একটি নাউন বা বিশেষ্য পদ। এই বিশেষ্য পদগুলোকে বিশেষিত করছে যে বিশেষণ, সেই বিশেষণগুলোর নাম বলছি আমি। অর্ধেক, এটা হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ। 16 আনা, এটি হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ। সিকি, সিকি মানে আসলে 4/1 সিকি পথ, হ্যাঁ, মোট পথের 4/1 সিকি। সিকি মানে 25 পয়সা, আমরা যদি বলি টাকার হিসাবে, হ্যাঁ, 25 পয়সা, 4/1, 100 পয়সায় 1 টাকা। এই সিকি অর্থাৎ 4/1, ভগ্নাংশ আমি আগেই বলছি। সিকি পথ অর্থাৎ পুরো পথের 4/1 সিকি। তাহলে অর্ধেক, 16 আনা, সিকি, এগুলো হলো বিশেষণ পদ। এই বিশেষণ পদগুলো তোমার বিশেষিত করছে তোমার যথাক্রমে সম্পত্তি, দখল, পথ, এই বিশেষ্য পদগুলোকে। কাজে এগুলো হচ্ছে অংশবাচক নাম বিশেষণ। এরপর আসো উপাদানবাচক নাম বিশেষণ। এটাকে উপাদানবাচকও বলা যায়, উপকরণবাচকও বলা যায়, যেভাবে বলা অসুবিধা নেই। উপাদানবাচক নাম বিশেষণও বলতে পারো, অথবা উপকরণবাচক নাম বিশেষণ, যেটাকে আমরা এলিমেন্টস বলে থাকি, এলিমেন্টস ইংরেজিতে। এখানে উদাহরণগুলি তুমি মনোযোগ দিয়ে শোনো, তারপর আমি ভাগ করে দেখাবো। বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি। বেলে মাটি মানে বালি দিয়ে তৈরি মাটি, যেটা বেলে মাটি, সেটা আমরা জানি। অর্থাৎ যে মাটিতে বালির পরিমাণ বেশি সেটাকে বলে বেলে মাটি। আর মেটে কলসি, মেটে কলসি মানে কি? মানে মাটির তৈরি কলসি। মেটে কলসি মানে হচ্ছে মাটির তৈরি কলসি। আর পাথুরে মূর্তি, পাথুরে মূর্তি হচ্ছে পাথর দিয়ে নির্মিত মূর্তি। আগে তোমাকে অর্থগুলো জানতে হবে, তা না হলে তো তুমি বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে, তুমি যদি অর্থই না বুঝো তাহলে তোমার জন্য সমস্যা হয়ে যাবে। তাহলে পাথুরে মূর্তি হয়েছে পাথর দ্বারা নির্মিত মূর্তি।
আর মেটে কলসি হচ্ছে মাটি দ্বারা নির্মিত কলসি, আর বেলে মাটি হচ্ছে যে মাটিতে বালির পরিমাণ বেশি। এখন এটাকে আমরা বলছি উপকরণ বাচক বা উপাদান বাচক নাম বিশেষণ। এখন এটাকে আমি ভাগ করে ফেলি যে এখানে বিশেষ্যপদ বা নাউন কোনগুলো। বিশেষ্য হচ্ছে মাটি, কলসি, মূর্তি, এই তিনটে হচ্ছে বিশেষ্য বা নাউন। এই তিনটি বিশেষ্য বা নাউনকে বিশেষিত করছে কোন বিশেষণ? সেই বিশেষণগুলো হচ্ছে বেলে একটি বিশেষণ, মেটে একটি বিশেষণ, পাথুরে একটি বিশেষণ, এবং এগুলো হচ্ছে নাম বিশেষণ। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু এটা বিশেষ্য পদকে বিশেষিত করছে, কাজে এটা নাম বিশেষণ, এটা বলার আর অপেক্ষা রাখে না। এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এবং নাম বিশেষণ মানেই হচ্ছে দুটো পদকে বিশেষিত করে, একটা হচ্ছে বিশেষ্য বা নাউন, আরেকটা হচ্ছে তোমার সর্বনাম বা প্রনাউন। এই দুটো পদকেই মূলত বিশেষিত করে থাকে বিশেষণ সে, এবং এই দুটো পদকে যে বিশেষণ বিশেষিত করবে সেইটাকেই আমরা বলবো নাম বিশেষণ। তাহলে আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এরপর আসো প্রশ্নবাচক নাম বিশেষণ। প্রশ্নবাচক এটা আমরা মানে বললেই বোঝা যায় যে এটা ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেশন বা প্রশ্নবাচক নাম বিশেষণ। এটার উদাহরণগুলো একটু লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবে। কত দূর পথ, তারপরে কেমন অবস্থা। এখানে আমি বিশেষ্য পদগুলো একটু এখানে একটু অবস্থাটা ভিন্ন আছে। পথ হচ্ছে বিশেষ্য পদ বা নাউন, আর অবস্থা এটাকে আমার মনে হয় এটা হচ্ছে এটাকেও আমরা, যদিও এটা বিশেষণ, কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে বিশেষ্য রূপে। একটা জিনিস মনে রাখবে যে আমি ইচ্ছা করলে কখনো কখনো বিশেষণকে বিশেষ্য হিসাবে, আবার কখনো কখনো বিশেষ্যকে বিশেষণ রূপে আমরা ব্যবহার করতে পারি। এবং এই জিনিসটার যেই প্রায়োগিক যে উদাহরণ, সেটা সমাসে, কর্মদ্বারার সমাসে এটার প্রচুর উদাহরণ আছে। যখন আমি সমাস পড়াবো তখন সেখানে জিনিসটা বিস্তারিতভাবে আমি তোমাদেরকে বলবো সমাস যখন পড়াবো। তো কাজেই আমরা যারা ভাষা ব্যবহার করি তারা কখনো কখনো বিশেষণকে বিশেষ্য রূপে, আবার কখনো কখনো বিশেষ্যকে বিশেষণ রূপে ব্যবহার করে থাকি। তো এখানে এরা এই অবস্থা, এটা কিন্তু বিশেষণ, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে বিশেষ্য রূপে। তাহলে এখানে কত দূর পথ, কেমন অবস্থা, এখানে পথ এবং অবস্থা হচ্ছে বিশেষ্য বা নাউন। আর এই বিশেষ্য বা নাউনকে বিশেষিত করছে যে বিশেষণ, সেটা হলো কত দূর, কেমন। কাজে এখানে বিশেষণ হচ্ছে কত দূর বা কেমন, এটা হচ্ছে প্রশ্নবাচক নাম বিশেষণ। এরপরে নির্দিষ্টতা জ্ঞাপক নাম বিশেষণ। নির্দিষ্টতা জ্ঞাপক এটা মনে রাখবে, এটা ডেফিনিট বোঝাতে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাতে যেই বিশেষণ, যে বিশেষ্যগুলোকে বলে নির্দিষ্টতা জ্ঞাপক নাম বিশেষণ। আমি উদাহরণগুলো দিলেই তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। এই লোক, সেই ছেলে, 26শে মার্চ, তিনটি উদাহরণ আমি বললাম। এখন আমি ভাগ করে দেখি যে এই লোক, এখানে লোক হচ্ছে বিশেষ্য বা নাউন, ছেলে, সেই ছেলে, ছেলে হচ্ছে বিশেষ্য বা নাউন, 26শে মার্চ, মার্চ হচ্ছে বিশেষ্য বা নাউনগুলোকে বা বিশেষ্যগুলোকে বিশেষিত করতেছে একেবারে নির্দিষ্ট। এই লোক একবারে নির্দিষ্ট করে বলছে, এই লোক, এই লোক, এই লোক, সেই ছেলে। মানে আমি যদি ইংরেজিতে এটাকে বলি এই লোক, দিস ম্যান, আর যদি বলি সেই লোক, দ্যাট ম্যান, তাহলে দিস অ্যান্ড দ্যাট, এই দিস অ্যান্ড দ্যাট। আর 26শে মার্চ তো বোঝে 26th মার্চ। কাজেই এই লোক, লোক হচ্ছে বিশেষ্য, তাকে বিশেষিত করছে এই বা দিস, এটা হচ্ছে বিশেষণ। সেই ছেলে, সেই হচ্ছে দ্যাট। কাজেই এখানে সেই হচ্ছে বিশেষণ পদ। 26শে মার্চ, মার্চ হচ্ছে বিশেষ্য, তাকে বিশেষিত করছে 26শে। এগুলো নির্দিষ্ট করা, এই জন্য এগুলাকে বলা হয়েছে নির্দিষ্টতা জ্ঞাপক নাম বিশেষণ। নির্দিষ্টতা জ্ঞাপক নাম বিশেষণ। তা আমি আশা করছি যে তোমরা বিশেষণের মানে যে প্রকারভেদ দুইটা, মূলত দুইটি প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ আমরা এই পর্যন্তই। এরপর আসো ভাব বিশেষণ।
ভাব বিশেষণটা কি এটা একটু তোমরা ভালোভাবে খেয়াল করলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ভাব বিশেষণটা হচ্ছে, আমি আগে বলে রাখি, আমরা ওখানে নাম বিশেষণে কি কি পদকে বিশেষিত করেছে মনে আছে? সেখানে বিশেষণ পদ বিশেষিত করেছে বিশেষ্য বা সর্বনাম পদকে। তো এটা তো সে নাম বিশেষণে তো দুইটা পদ চলেই গেল। তোমরা কিন্তু খেয়াল করো ঘটনাটা। আমাদের প্রচলিত বাংলা ব্যাকরণে পদ হচ্ছে 5 প্রকার, এটা আমরা সবাই জানি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এটা আমরা সবাই কম বেশি জানি। এটা হচ্ছে প্রচলিত বাংলা ব্যাকরণের পদের শ্রেণী বিভাগ। কিন্তু প্রমিত বাংলা ব্যাকরণ হচ্ছে 8 প্রকার, সেটা তো তোমরা জানোই। তো এই যে প্রচলিত বাংলা ব্যাকরণে 5 প্রকার পদ, তার মধ্যে 2 প্রকার চলে গিয়েছে নাম বিশেষণে। নাম বিশেষণে কি কি গেছে বলো তো? বিশেষ্য পদ গেছে আর সর্বনাম পদ গেছে। তাহলে আর কয়টা পদ বাকি থাকে একটু বলো? কেন, সহজ হিসাব। যদি ওইখানে বিশেষ্য আর সর্বনাম যেই থাকে, তাহলে আর বাকি থাকে বিশেষণ, তারপরে অব্যয়, আর একটা হলো ক্রিয়া, 3টি পদ। তাহলে তোমাকে এখন বুঝতে হবে কি, যে ভাব বিশেষণটা কি এবার বলো তো। তাহলে নাম বিশেষণে 2টা পদ বাদ দিয়ে দাও, অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম বাদ, কারণ ওটা তো চলে গেল নাম বিশেষণে। দ্যাটস ওকে, ওটা নিয়ে আর আমাদের ভাবনার কিছু নেই। আর যে প্রচলিত ব্যাকরণে যে বাকি 3টি পদ আছে, এই 3টা পদকে বিশেষিত করবে যে বিশেষণ, তাকেই আমরা বলবো ভাব বিশেষণ। মানে আমি সংজ্ঞাটাকে একেবারেই সহজ করি যদি বলি, তাহলে আমি এভাবে বলতে পারি যে যে পদ বিশেষ্য সর্বনাম ছাড়া, মানে ওটা তো আমার নাম বিশেষণে চলে গেছে, যে পদ বিশেষ্য ও সর্বনাম ছাড়া অন্য পদকে বিশেষিত করে। তাহলে অন্য পদ আর কয়টা আছে? বাংলা ভাষার যে প্রচলিত ব্যাকরণ, সেই ব্যাকরণে 3টি পদ আছে। সেই 3টা পদের নাম তো আমি অলরেডি তোমাদেরকে বলেই দিয়েছি। একটা হলো কি, একটা হলো তোমার বিশেষণ, আরেকটা হলো অব্যয়পদ, আরেকটা হলো ক্রিয়াপদ। তাইলে এখন তুমি যে স্পষ্ট বোঝা যাও যে যে পদ বিশেষ্য ও সর্বনাম ছাড়া, এই দুইটা আমরা নাম বিশেষণে গেছি। যে পদ বিশেষ্য ও সর্বনাম ছাড়া অন্য পদকে বিশেষিত করবে, অন্য পদ, তাহলে অন্য পদ 3টা। তাহলে আমরা বলতে পারি ভাব বিশেষণ আবার 3 প্রকার। 3 প্রকার কি কি? সেটাকে আমরা বলতে পারি যে বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ, তারপর বলতে পারি অব্যয়ের বিশেষণ, এরপর আমরা বলতে পারি ক্রিয়া বিশেষণ। কারণ পদ তো আর 3টা থাকে। প্রচলিত ব্যাকরণের যে পদ 5টি, তার মধ্যে 2টা তো আমার নাম বিশেষণে চলে গেল, বিশেষ আর সর্বনাম। তাহলে আর বাকি থাকে 3টা। ওই 3টার নামেই ভাব বিশেষণের নামকরণগুলো হয়েছে। একটা হচ্ছে বিশেষণের বিশেষণ, আর একটা হচ্ছে অব্যয়ের বিশেষণ, আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমার মনে আমি বুঝতে পেরেছি। তবে ব্যাকরণবিদরা এর সাথে আরেকটি যুক্ত করেছে, যেটা খারাপ নয়, বেশ ভালোই, আমিও এটার সাথে একমত। সেটা হলো বাক্যের বিশেষণ। এই হলো ভাব বিশেষণ 4 প্রকার। আবার একটু দেখো, আমি বলছি যে বিশেষণের বিশেষণ, ভাব বিশেষণ 4 প্রকার। প্রথম প্রকার হলো বিশেষণের বিশেষণ, আর দ্বিতীয়টা হলো অব্যয়ের বিশেষণ, তৃতীয়টা হলো ক্রিয়া বিশেষণ, আর চতুর্থ আরেকটি হলো বাক্যের বিশেষণ। তো ক্রিয়া বিশেষণ আসলে এটা তো অ্যাডভার্ব, আমি প্রথম ক্লাসেই মোটামুটি আলোচনা করেছি, তবু এটার আংশিক আজকে একটু আলোচনা করব এরপরেই। আশা করছি তোমরা লাইভে অংশগ্রহণ করবে, লাইভ স্ট্রিমিংয়ে তোমরা থাকো, তাহলে আমি একটু উৎসাহ পাই এবং তোমাদের জন্যে কতভাবে কত সহজে জিনিসটা বোঝানো যায় সেই চেষ্টা আমি করব। তাহলে ভাব বিশেষণ কয় প্রকার? 4 প্রকার। একটা হলো বিশেষণের বিশেষণ, আরেকটা হলো অব্যয়ের বিশেষণ, আরেকটি হলো ক্রিয়া বিশেষণ, আরেকটি হলো বাক্যের বিশেষণ। এখন বিশেষণের বিশেষণ এটা কি? যে বিশেষণ বিশেষণ পদকে, মজার ব্যাপারটা দেখো, বিশেষণ পদকে বিশেষিত করতেছে, এটা হলো মজার ব্যাপার। এখানে অন্য কোনো পদ না, বিশেষণ পদেই, কিন্তু সেই বিশেষণ পদেই বিশেষণ পদকে বিশেষিত করছে, সেটাকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। উদাহরণ তুমি লক্ষ্য করো, সেটা খুব কিন্তু দেখলে, সে দুঃখিত, সে এই ব্যাপারে দুঃখিত, এই বাক্যটি তোমরা লক্ষ্য করো, সে এই ব্যাপারে দুঃখিত। দুঃখিত হচ্ছে বিশেষণ পদ, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে আবার বিশেষিত করছে কি, সেটা আমি একটু বাক্যটাকে যদি এভাবে বলি
সে এ ব্যাপারে অতিশয় দুঃখিত। তাহলে প্রথম যে বিশেষণ ছিল দুঃখিত, সেটাকে বিশেষিত করছে অতিশয়, এটাও বিশেষণ। কাজে এজন্যই এই অতিশয়কে বলে বিশেষণের বিশেষণ। আমি আবার বলছি, সে এ ব্যাপারে দুঃখিত, দুঃখিত হচ্ছে বিশেষণ। সে এই ব্যাপারে অতিশয় দুঃখিত, এখানে অতিশয় হচ্ছে বিশেষণ। কাজে প্রথম বিশেষণ হচ্ছে দুঃখিত, দুঃখিতকে বিশেষিত করছে আরেকটি বিশেষণ যেটা হচ্ছে অতিশয়। এটাকে আমরা বলি বিশেষণের বিশেষণ। আশা হচ্ছে উদাহরণটি তোমাদের কাছে ভালো লেগেছে। এরপরে অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণটা হচ্ছে যে বিশেষণ পদ অব্যয় বা অব্যয়ের অর্থকে, দুটো জিনিস বলছি আমি, যে বিশেষণ পদ বা অ্যাডজেক্টিভ অব্যয় বা অব্যয়ের অর্থকে বিশেষিত করে তাকে আমরা বলবো অব্যয়ের বিশেষণ। মনে রাখো, আমি আবার বলছি, যেই বিশেষণ পদ অব্যয় পদ অথবা অব্যয়ের অর্থকেও বিশেষিত করে তাকেই আমরা বলবো অব্যয় বিশেষণ। উদাহরণটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ধিক তারে, এখানে দিক হচ্ছে অব্যয়, এটা অব্যয়ের বিশেষণ। এটাকে কি বলে? অব্যয়ের বিশেষণ। শতদিক নির্লজ্জ যেজন, শতদিক নির্লজ্জ, যেখানে শতদিক, এটা হচ্ছে অব্যয়ের অর্থকে আরও একটু সম্প্রসারিত করেছে, অব্যয়ের অর্থকে আরেকটু সম্প্রসারিত করেছে। কাজে শতদিক এটাও হচ্ছে অব্যয়ের বিশেষণ। এরপরে আমি যেটা বলতে চাই, যে এরপর আমি 4 নম্বরটিকে 3 নম্বরে বলি। কেন 3 নম্বরে বলবো সেটা একটু ক্লারিফিকেশন দিই। যেহেতু ক্রিয়া বিশেষণ এটা আলাদা একটা তোমার প্রমিত বাংলা ব্যাকরণে, এটা বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে আলাদা শব্দশ্রেণী হিসাবে। সেজন্য এটা আমি আগেও আলোচনা করছি, আজকেও আংশিক একটু আলোচনা করব। এই জন্য এটাকে পরে, এটা যদিও 3 নম্বরে থাকার কথা, এটা 3 নম্বরে থাকুক, কিন্তু আলোচনাটা করব আমি 4 নম্বরে। আর 4 নম্বরের যেটা সেটা আমি এখন আলোচনা করব, ওটা হচ্ছে বাক্যের বিশেষণ। এটা হচ্ছে 4 নম্বরে। বাক্যের বিশেষণটা হচ্ছে যে কখনো কখনো কোনো বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে, এটা হচ্ছে খুব মজার ব্যাপার, কখনো কখনো বিশেষণ পদ একটি সম্পূর্ণ মানে একটি পুরো বাক্যকে বিশেষিত করতে পারে, তখন তাকে আমরা বলি বাক্যের বিশেষণ। এটা মনে রাখবে যে কখনো কখনো কোনো বিশেষণ পদ পুরো একটি বাক্য বা সম্পূর্ণ একটি বাক্যকে বিশেষিত করতে পারে, সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো বাক্যের বিশেষণ। উদাহরণটি তোমরা একটু লক্ষ্য করো, তাহলে তোমরা জিনিসটা স্পষ্ট হবে তোমাদের কাছে। একটা টকটকে লাল গাড়ি করে লোকটা এসে পৌঁছল। আমি আবার বলছি, একটা টকটকে লাল গাড়ি করে লোকটা এসে পৌঁছল। এখানে টকটকে, এই টকটকেটা হচ্ছে তোমার এমন বিশেষণ যেটা পুরো বাক্যকেই বিশেষিত করেছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসো আমি ক্রিয়া বিশেষণ, যেটা আমাদের প্রমিত বাংলা ব্যাকরণে আলাদা প্রকারভেদ হিসাবে বা শব্দশ্রেণী হিসাবে আলোচিত হয়, এবং এটা নিয়ে গত ক্লাসে আমি বেশ আলোচনা করেছি। গত ক্লাসে না, প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি। আজকে ওটা কিন্তু আসলে সেই আলোচনাটা আংশিক ছিল, তবে সবই ঠিক আছে, কিন্তু আংশিক ছিল। আজকে পুরোপুরি হয়ে যাবে, ওটা বলবৎ থাকবে। ওটা ছিল ক্রিয়া সংগঠনের ধরন বা ভাব ছিল। আমি আজকে যে উদাহরণগুলো দিব সেটি হচ্ছে আসলে ক্রিয়া বিশেষণটা হচ্ছে যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল এবং স্থান। আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি শুধুমাত্র ভাব বা ধরন নিয়ে। আজকে আমি একটু অ্যাডিং করবো এটার সাথে যে ক্রিয়া বিশেষণের যেই সংগঠনের কাল নিয়ে। কালও যে আমাদের ক্রিয়া বিশেষণ হয় সেটা তোমরা আজকে জানতে পারবে, এবং স্থানও নির্দেশ করে। তাইলে যে পদ ক্রিয়া সংগঠনের ভাব বা ধরন আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি। হ্যাঁ, ভাব বা ধরন, আরেকটা হচ্ছে কাল এবং আরেকটা হচ্ছে স্থান নির্দেশ করে, তাকে বলে ক্রিয়া বিশেষণ। তাহলে আজকে যে উদাহরণগুলো আমি দিব সেটা হচ্ছে তোমার কাল আর স্থান, এই দুটো নিয়ে, ক্রিয়া বিশেষণের এই দুটো জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব। কাজেই ক্রিয়া বিশেষণের যে কাল নির্দেশ করে এটা তোমরা শুনে অবাক হবা, হয়তো আমাদের অগোচরে এই জিনিসগুলো আমরা জানি না, কিন্তু আজকে উদাহরণ দিলে তোমরা একে একে জিনিসটা বুঝতে পারবে। তাহলে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ শুধুমাত্র ভাব
ভাব বা ধরনকেই বোঝায় না, ভাবের ধরনকেই বোঝায় না, এটা কালকেও বোঝায়। ক্রিয়া বিশেষণ কালকেও বোঝায়। এবং আজকে আমি বেশিরভাগে কাল যে নির্দেশ করে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব, এগুলো আমি আজকে তোমাদের সামনে একে একে তুলে ধরব এবং এগুলো পরীক্ষায় আসে। আমি তোমাদেরকে বললাম এগুলো পরীক্ষায় আসে, যেহেতু পরীক্ষায় আসে সেই কারণে প্রথম ক্লাসে এগুলো স্কিপ হলেও পরবর্তীতে আমি দেখলাম যে না, এই ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্বের যে কাল নির্দেশ করে, এই কাল নির্দেশের উদাহরণগুলো যদি আমি আমার শিক্ষার্থীদেরকে না দিই তাহলে এটা অপূর্ণতা থেকে যায়। তাই আমি এখন ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব যে কাল নির্দেশ করে সেই সংক্রান্ত বিষয়গুলো, উদাহরণগুলো তোমাদের সামনে একে একে তুলে ধরব। যেমন ধরো, ইংরেজিতে আমরা বলি অ্যাগো বা বিফোর, বাংলায় বলি পূর্বে। এই পূর্বে হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। আমি উদাহরণ বাক্যে যদি দিই তাহলে এভাবে বলতে পারি, তুমি তো পূর্বে এখানে একবার এসেছিলে। তুমি তো পূর্বে এখানে একবার এসেছিলে। এখানে এ বাক্যের মধ্যে পূর্বে, এই পূর্বেটা হচ্ছে ইংরেজিতে আমরা এটাকে অ্যাগো বলতে পারি, বিফোরও বলতে পারি। কাজেই অ্যাগো বা বিফোর, বাংলায় আমরা বলি পূর্বে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, কারণ এটা দ্বারা সময় নির্দেশ করছে। মনে রাখবে, সময় জ্ঞাপক, আমি আবার বলছি, সময় জ্ঞাপক যত শব্দ আছে সব শব্দই হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। বারবার বলছি, সময় জ্ঞাপক, টাইম ইন্ডিকেট করে, সময়কে নির্দেশ করে, এমন সকল শব্দই হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। আমি উদাহরণগুলো একে একে দিলেই, বাক্যে না দিয়ে এমনি আমি তোমাদেরকে বলতে পারি। যেমন ধরো যে প্রায়, ইংরেজিতে বলে অ্যাবাউট বা অলমোস্ট। তিনি প্রায় এখানে আসেন। তাহলে তিনি প্রায় এখানে আসেন শব্দটা শুনলে বোঝা যায় এটা কাল নির্দেশ করছে। এ প্রায় শব্দটি বা পদটি কাল নির্দেশ করছে। কাজে প্রায় ইংরেজিতে আমরা বলি অ্যাবাউট এবং অলমোস্ট বা প্রায়, এ প্রায়ও হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। তারপর আছে আফটার। আফটার হচ্ছে পরে, এটাও অ্যাডভার্ব। পরে একবার এসো বাক্যে যদি ব্যবহার করি, আমি বাক্যে যদি ব্যবহার করি দিই তাহলে অনেক সময় লাগবে। বাক্য ছাড়াই আমি শব্দগুলো তোমাদেরকে বলি, যেখানে আমি মনে করবো যে বাক্য দেওয়ার দরকার আছে সেখানে আমি বাক্যে ব্যবহার করব। পরে ইংরেজিতে বলা আফটার, এটাও অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। প্রতিদিন বা ডেইলি, এটাও ক্রিয়া বিশেষণ। চিরকাল, ইংরেজিতে বলে ইবার, চিরকাল ইংরেজিতে বলে ইবার, এটাও অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। চিরকাল মানুষের এক রকম যায় না, এই চিরকালটাও অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, ইংরেজিতে বলে ইভার। এরপরে এখন, ইংরেজিতে বলে নাও। তখন, ইংরেজিতে বলে দেন। একদা বা একবার, ইংরেজিতে বলে ওয়ান্স। শীঘ্রই, ইংরেজিতে বলে সুন। মাঝে মাঝে, ইংরেজিতে বলে সামটাইমস। গতকাল, ইংরেজিতে বলে ইয়েস্টারডে। আগামীকাল, ইংরেজিতে বলে টুমোরো। একবার, ওয়ান্স। তারপরে দুবার, ইংরেজিতে বলে টোয়াইস। তিনবার, ইংরেজিতে বলে থ্রাইস। আবার, ইংরেজিতে বলে অ্যাগেন। আবার কেন হয়েছে এটা দেখো, আবার একবার এসো, আবার তুমি একবার এসো। তাইলে যে আবার বলছে এটাও কিন্তু সময়কে বোঝাচ্ছে। হ্যাঁ, অ্যাগেইন, ইংরেজিতে বলে অ্যাগেইন। কাজে এগুলো হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। তারপরে সর্বদা, অলওয়েজ, ইংরেজিতে বলে অলওয়েজ বা সর্বদা, এটাও অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। তারপরে সকাল সকাল, এটাকে ইংরেজিতে বলে আর্লি। আমি সকাল সকাল কলেজে যাব, আমি আজ সকাল সকাল কলেজে যাব। ইংরেজিতে সকাল সকালকে বলে আর্লি, কাজে এটাও সময় জ্ঞাপন করছে, কাজে এটাও ক্রিয়া বিশেষণ। এরপরে তুমি আরো বেশি কথা বলো কেন, তুমি আরো কাজ করো, বা এটাও বলা যায় তুমি আরো কাজ করো। এখানে আরো, ইংরেজিতে বলে মোর, এটাও কিন্তু সময় জ্ঞাপক। তুমি আরো কাজ করো, বেশি কাজ করো, তুমি আরো কাজ করো। কাজে এখানে আরো বা মোরও হচ্ছে সময় জ্ঞাপক। তারপরে কখনো না, কখনো না ইংরেজিতে বলে নেভার। কাজে নেভার বা কখনো না, এটা হচ্ছে
ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। এরপরে আরও কিছু আছে, কদাচিৎ। কদাচিৎ কথাটা অনেকে হয়তো বোঝে না। হ্যাঁ, আমরা এটাকে কোচিত বলে থাকি, সেলডম, রেয়ারও বলে ইংরেজিতে, সেলডম বা রেয়ার। কাজেই সেলডম বা রেয়ার আমরা বাংলায় বলি কদাচিৎ বা কোচিত, যেটাই বলি এটাও সময় জ্ঞাপক ক্রিয়া বিশেষণ। তারপর আছে আজ মানে টুডে, এটাও ক্রিয়া বিশেষণ। 4 বার, 4th টাইমস, 4 বার, এটাও সময় জ্ঞাপক, কাজে এটাও ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, এছাড়া স্থান নির্দেশ করে এরকম কয়েকটি ক্রিয়া বিশেষণ আছে, স্থান নির্দেশ করে। এটা কিন্তু খুব খেয়াল রাখবে, কারণ খেয়াল যদি তুমি না করো বা মনে যদি না রাখো তাহলে তোমার এগুলো মনে থাকবে না। পরীক্ষায় আমরা যেগুলো শিক্ষার্থীরা নেগলেক্ট করার সম্ভাবনা আছে বা তোমার গুরুত্ব দেয় না বলে মনে করতে তাদের সাইকোলজি স্টাডি করে আমরা বুঝি, তখন সেগুলোই আমরা প্রশ্নপত্রে অন্তর্ভুক্ত করি। কাজে এটা যে স্থানকেও বোঝায়, এখন আমি উদাহরণ দিলে দেবো যে কোনো স্থানকেও অ্যাডভার্ব বা যে ক্রিয়া বিশেষণ হিসাবে ব্যবহার করা যায়। উদাহরণ দেখো, আমি বাক্য দিয়ে দিচ্ছি, ওরা বাক্য দেয় নাই, আমি বাক্যে ব্যবহার করে দিচ্ছি। সেদিকে নয়, এই দিকে এসো। খেয়াল করো, আমি বলছি কি, সেদিকে নয়, এই দিকে এসো। তাহলে সেদিকে এদিকে, অথবা এদিকে সেদিকে। এদিকেকে ইংরেজিতে বলে হিদার, আর সেই দিকেকে ইংরেজিতে বলে দিদার। হিদার দিদার, হিদার অ্যান্ড দিদার, এদিক সেদিক। হ্যাঁ, কাজেই এই হিদার অ্যান্ড দিদার, যেটাকে আমরা বাংলায় বলছি এইদিকে সেদিকে, এটা কিন্তু স্থানকে নির্দেশ করে। আমি বললাম সেদিকে নয়, সেদিকে নয়, এইদিকে এইদিকে, তাহলে এটা আমি স্থানকে নির্দেশ করছি। সেদিকে নয় বললেও আমি স্থানকে নির্দেশ করছি, আবার এইদিকে বললেও আমি স্থানকে নির্দেশ করছি। কাজে হিদার অ্যান্ড দিদার এবং এদিকে সেদিকে, এটা স্থানবাচক, কিন্তু স্থানকে নির্দেশ করলেও এটাও ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব, এটা কিন্তু মনে রাখবে। আরেকটি উদাহরণ আমি দিই, সেখানে নয় এখানে এসো, সেখানে নয় এখানে এসো, সেখানে নয় এখানে এসো। দেয়ার, আরেকটা হলো হিয়ার, দেয়ার অ্যান্ড হিয়ার। কাজেই এটাও স্থান নির্দেশ করে, এটাও প্লেসকে ইন্ডিকেট করে। কাজেই এইখানে সেখানে, এই দুটা স্থানবাচক ক্রিয়া বিশেষণ, এটা কিন্তু মনে রাখবে। সেখানে নয় এইখানে, অথবা হ্যাঁ সেখানে যেও না এখানে এসো, যেভাবে বলো, অর্থাৎ এখানে সেখানে, হিয়ার অ্যান্ড দেয়ার, এই দুটো শব্দ তোমার কিন্তু ক্রিয়া বিশেষণ। মোটামুটি এই অংশটা বাকি ছিল, কারণ এগুলো পরীক্ষায় আসে, সেই জন্যই এটা প্রথম ক্লাসে স্কিপ হয়েছিল। যে অংশটা স্কিপ হয়েছিল সেটা এখন আমি মোটামুটি শেষ করে দিয়েছি। আশা করছি তোমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ। এরপর আমি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ক্রিয়াপদ। ক্রিয়াপদ নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা হওয়া দরকার। হ্যাঁ, কারণ ক্রিয়াপদটা একটা ভাইটাল জিনিস। ক্রিয়াপদ সম্পর্কে না জানলে, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত, পুরুষ জড়িত, তারপরে ক্রিয়া বিভক্তি জড়িত। ক্রিয়া বিভক্তিগুলো কাল নির্দেশ করে, এটা আমরা সবাই জানি, এবং এটা প্রথম ক্লাসে আমি বলেছি। ক্রিয়া বিভক্তি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ক্রিয়া বিভক্তি যদি না থাকতো তাহলে কালিক পরিচয়টা আমরা জানতে পারতাম না, অর্থাৎ আমি কখন কাজটি করছি এটা আমরা বুঝতেই পারতাম না। এই ক্রিয়া বিভক্তি থাকার কারণেই আমরা বুঝতে পারি যে কাজটি আমি কখন করছি বা কখন করেছিলাম বা কখন করব। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি ক্রিয়া বিভক্তির কারণে। আসলে ক্রিয়া বিভক্তিটা কালকে নির্দেশ করে, এটা অবশ্যই মনে রাখবে। এটা মনে না রাখার কোনো বিকল্পই নেই। ক্রিয়া বিভক্তি কাল নির্দেশ করে, এটাকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আর ক্রিয়া বিভক্তি না থাকলে আমি কাজটি কখন করেছি, কখন করছি, কখন করেছিলাম বা কখন করব, এটা আমরা কখনোই আইডেন্টিফাই বা এটা আমরা ফাইন্ড আউট করতে পারতাম না। শুধুমাত্র এই ক্রিয়া বিভক্তির কারণেই আমরা বুঝতে পারি যে কাজটিকে আমি বর্তমানে করলাম, না অতীতকালে করলাম, না ভবিষ্যৎকালে করব। এটা ক্রিয়া বিভক্তি আমাদেরকে বলে দেয়। কাজে ক্রিয়া বিভক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাল নির্দেশের ক্ষেত্রে, এবং এই কারণেই ক্রিয়া বিভক্তিটা জানা দরকার। যাই হোক, তাহলে ক্রিয়াপদ,
ক্রিয়াপদ কি? যে পদের দ্বারা কোনো কার্য মানে কাজ সম্পাদন করা বোঝায় তাকে আমরা বলবো ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদ গঠনটা হয় কিভাবে? আমি আগে বলছি যে ক্রিয়াপদ গঠন হয় এভাবে, ক্রিয়ামূল বা ধাতু, খেয়াল করো, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী, পুরুষ অনুযায়ী কেন বলছে সেটা আমি ব্যাখ্যা করব। পুরুষ অনুযায়ী, পুরুষ কয় প্রকার আমরা জানি, একটা হচ্ছে উত্তম পুরুষ, আরেকটা হচ্ছে মধ্যম পুরুষ, আরেকটা হচ্ছে নাম পুরুষ। এটাকে প্রথম পুরুষ, নাম পুরুষটাকে প্রথম পুরুষও বলে, আমরা নামে বলি প্রথম পুরুষ, আসলে এটা হচ্ছে নাম পুরুষ। এখন এটা ইংরেজিটা তোমরা একটু দেখো, উত্তম পুরুষে বলে আমরা ফার্স্ট পার্সন, আর মধ্যম পুরুষটা আমরা বলি সেকেন্ড পার্সন, আর নাম পুরুষ বা প্রথম পুরুষ যেটাকে বলি ওটাকে বলি আমরা থার্ড পার্সন। এখন এই যে তিনটা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, অথবা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ বা প্রথম পুরুষ যেটা বলি, তো এটা তো পুরুষ অনুযায়ী হইতে হবে। ক্রিয়া বিভক্তিটা তো আমি পুরুষ অনুযায়ী ব্যবহার করতে হবে। বলে সেটা আবার কিরকম, তোমাকে আমি উদাহরণ দিই। আমি পড়ি, আমি হইলাম ফার্স্ট পার্সন। এখন আমি পড়ি, খেয়াল করো, পড়ি, পড় যোগ এ, পড় ধাতুর সাথে এ ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে। কোন ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে? পড়, এটা হলো ধাতু বা ক্রিয়ামূল, এটার সাথে যুক্ত হয়েছে যোগ রস্বই, পড়ি, আমি পড়ি, তাহলে পড় যোগ রস্বই, পড়ি। তাহলে এখানে তোমার পার্সন বা পুরুষ কি আছে? পুরুষ হচ্ছে আমি, আর আমিটা হচ্ছে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষের সাথে যে ক্রিয়া বিভক্তিটা যুক্ত হয়েছে সেই ক্রিয়া বিভক্তিটা হচ্ছে রস্বই, পড় যোগ রস্বই, পড়ি। পড় হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, এই ধাতু বা ক্রিয়ামূলের সাথে পুরুষ অনুযায়ী ক্রিয়া বিভক্তি যুক্ত হবে। তাহলে এখানে ক্রিয়া বিভক্তি কি যুক্ত হয়েছে? রস্বই। তাহলে পড় ধাতু যোগ ক্রিয়া বিভক্তি রস্বই সমান সমান পড়ি। এই পড়িটা হচ্ছে ক্রিয়াপদ, পড় হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, আর রস্বই হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর আমি হচ্ছে পুরুষ, এবং সেটা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে আমি উত্তম পুরুষের সাথে যে ক্রিয়া বিভক্তিটি যুক্ত হয়েছে, কোন ক্রিয়া বিভক্তিটি যুক্ত হয়েছে? পড় যোগ রস্বই, রস্বই ক্রিয়া বিভক্তিটা যুক্ত হয়েছে, আমি পড়ি। কিন্তু দেখো মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সনে গিয়া কি একই বিভক্তি যুক্ত হয় কিনা তুমি একটু খেয়াল করো। আমি উদাহরণ দিই, তুমি পড়ো, তুমি পড়ো, কই এখানে তো রস্বই যুক্ত হয় নাই, পড়ো, পড় যোগ অ, বা এটাকে শূন্য বিভক্তিও বলতে পারি, পড় যোগ অ। তাহলে পড় হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, এটার সাথে অ ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে, অক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে। তাইলে এই যে এখানে অক্রিয়া বিভক্তিটা আমার সাথে মানে আমি পড়ি, এটার সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে রস্বই, আর তুমি, তোমার সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হচ্ছে শূন্য বা অ। এটা কেন হয়েছে? এটা হয়েছে শুধু পুরুষের কারণে, কারণ পুরুষ তুমি, তুমি হচ্ছে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন। এখন সেকেন্ড পার্সন হওয়ার কারণেই তোমার ও ক্রিয়া বিভক্তিটাও বদলে গেছে। আমি পড়ি, তুমি পড়ো, পড় যোগ অ বা শূন্য বিভক্তি যেটাই বলো, পড় হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। কাজেই এই পুরুষ অনুযায়ী এই কথাটা মনে রাখতে হবে। তারপরে তৃতীয়টা দেখো, যে সে পড়ে, সে কি? সে হচ্ছে নাম পুরুষ বা প্রথম পুরুষ যেটাই বলো, ইংরেজিতে বলে থার্ড পার্সন। তাহলে এই থার্ড পার্সনের সাথে সে পড়ে, পড় যোগ এ, এই বিভক্তি। তাহলে এখানে পড় হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, এটার সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হচ্ছে এ। তাহলে এখন তুমি দেখো যে তিনটা বাক্য যদি তুমি খেয়াল করো, আমি পড়ি, তুমি পড়ো, সে পড়ে। আমি হচ্ছি ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, তুমি হচ্ছ সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, আর সে হচ্ছে থার্ড পার্সন বা নাম পুরুষ। এই ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষের সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে রস্বই, মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সনের সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হচ্ছে স্বরে অ বা শূন্য বিভক্তি, আর থার্ড পার্সন বা নাম পুরুষের সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে এ। পড়ি, পড়ো, পড়ে। কাজে আমাদের মনে রাখতে হবে যে ক্রিয়াপদ গঠনের যে কৌশল বা প্রক্রিয়া, সেটা যদি আমরা মনে না রাখি
তাহলে কিন্তু গোড়া গলদ হয়ে যাবে। অর্থাৎ হ্যাঁ, বেসিক যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা জিনিসটা ভালো করে হৃদয়ঙ্গম করতে পারবো না, বুঝতে পারবো না, এবং এটা অনেক দিন আমাদের মনে থাকবে না। মনে রাখবে, ব্যাকরণ কিন্তু একটা ভালো জিনিস। বুঝে পড়লে, তুমি যদি বুঝে পড়ো তাহলে তোমার অনেক দিন মনে থাকবে এবং তুমি খুব ইন্টারেস্টিং ফিল করবে। আর যদি তুমি বুঝে না পড়ো তাহলে এটাকে পাথরের মতো, মানে হাতুড়ি দিয়ে পিটালেও এটাকে ভাঙা খুব কঠিন, নিরস বিষয়। তো কিন্তু তোমাকে বুঝে শুনে যদি তুমি পড়তে পারো তাহলে জিনিসটা খুব ইন্টারেস্টিং। তাহলে ক্রিয়াপদ গঠনের কি, যে আমরা ক্রিয়াপদটা গঠন করবো এইভাবে যে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক অর্থাৎ কাল নির্দেশক, কালসূচক মানে কাল নির্দেশক ক্রিয়া বিভক্তি যোগ করে আমরা ক্রিয়াপদ গঠন করব, এবং সেটার উদাহরণ আমি দিয়ে দিয়েছি। বাংলা ভাষার আরেকটা বিষয় হচ্ছে যে তোমার সব সময় কিন্তু ক্রিয়াপদগুলো দৃশ্যমান নয়। দৃশ্যমান নয় মানে আমি এটাকে এইভাবে বলতে চাই, অর্থাৎ এটা ভিজিবল নয়, দেখা যায় না। সবসময় এটা বাক্যের মধ্যে, হ্যাঁ, বা আমাদের কথা বলার মধ্যে বাংলা ভাষায় ক্রিয়াপদগুলো সবসময় যে তোমার একেবারে দেখা যাবে বা আমি বলবো তা কিন্তু নয়। এটা ইনভিজিবলও থাকতে পারে, যেটাকে আমি আরেকটু বলি, এটাকে অনুক্ত ক্রিয়াপদ বা উজ্জ বলি আমরা। এটাকে উজ্জ ক্রিয়াপদ বা অনুক্ত ক্রিয়াপদ বলি। এটা ইংরেজি ভাষায় কিন্তু নেই, বাংলা ভাষাতেই কিন্তু এটা লক্ষ্য করা যায়, এবং বাংলাতেই এটা, বাংলা ভাষার এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে কিছু কিছু ক্রিয়াপদ যে তোমার অনুক্ত থাকে বা উজ্জ থাকে, কিন্তু তোমার বাক্য যখন আমি লিখি অথবা বলি সেখানে কিন্তু এটা উল্লেখ থাকে না, কিন্তু আসলে এটার মধ্যে একটি ক্রিয়াপদ আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, একেবারে সহজ উদাহরণ। আমি একজন শিক্ষক। দেখো তো এখানে কোনো ক্রিয়াপদ আছে কিনা? আমি একজন শিক্ষক, এখানে তো কোনো ক্রিয়াপদ নাই। আমি হলাম একটা পুরুষ কর্তা, একজন এটা হলো তোমার একটা অ্যাডজেক্টিভ, আর শিক্ষক হচ্ছে বিশেষ্য। এই তিনটা পদ নিয়ে বাক্যটি হলো আমি একজন শিক্ষক। এখানে ক্রিয়াপদ কই? এখানে তো ক্রিয়াপদ নাই, কিন্তু ক্রিয়াপদ আছে। সেটা হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ বা উজ্জ আমরা বলে থাকি। তুমি ইংরেজি করো এটাকে, আই এম এ টিচার। এখানে যে এমটা বাংলায় যদি আমরা এটাকে হুবহু ট্রান্সলেট করি বা রূপান্তর করি, তর্জমা করি, অনুবাদ করি, তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম, আমি হই একজন শিক্ষক। কিন্তু এভাবে তো আমরা ভাষা ব্যবহার করি না। আমি একজন শিক্ষক, তার মানে তোমাকে বুঝতে হবে আমি হই একজন শিক্ষক। এখানে হই এই ক্রিয়াপদটি হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ বা উজ্জ ক্রিয়াপদ। আমার মনে হয় আমি বোঝাতে সক্ষম হয়েছি যে উজ্জ ক্রিয়াপদ বা অনুক্ত ক্রিয়াপদটা আসলে কি। আর বাংলা ভাষার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ইংরেজি ভাষায় কিন্তু এমনটি হয় না। ইংরেজি ভাষায় তোমাকে পুরো মানে তোমার ক্রিয়াপদ অবশ্যই ব্যবহার করতে হবে। ইংরেজি ভাষায় কিন্তু ক্রিয়াপদের ব্যবহার অনুক্ত বা উজ্জ থাকে না, সেটা তোমাকে একবারে বাক্যের মধ্যে বা কথা বলার মধ্যে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, কিন্তু বাংলার ক্ষেত্রে অনুক্ত ক্রিয়াপদ বা উজ্জ ক্রিয়াপদ থাকে। আর বাংলা ভাষার আরেকটি যেটা বলবো আমি, ক্রিয়াপদ হচ্ছে একটা প্রাণ। কারণ ক্রিয়াপদ ছাড়া আমি আমার মনের ভাব, তুমি তোমার মনের ভাব, বা কোনো বক্তা তার মনের ভাব, বা কোনো মানুষ বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কোনো মানুষে তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না। তুমি বাক্যই গঠন করতে পারবে না। আর বাক্য যদি তুমি গঠন না করতে পারো তাহলে তুমি তো বলবো যে কি আংশিক, কিন্তু তোমার কথাটা বা তোমার মনের ভাবটা অস্পষ্ট থাকবে। তুমি যার উদ্দেশ্যে বলছো সে জিনিসটা মানে ভালো করে বুঝতে পারবে না। কাজেই ক্রিয়াপদকে বলা যায় যে বাংলা ভাষার প্রাণ বা বাংলা বাক্যের প্রাণ। কারণ বাক্য কমপ্লিট করতে হলে, মনের ভাব প্রকাশ সম্পূর্ণরূপে করতে হলে তোমাকে অবশ্যই ক্রিয়াপদ ব্যবহার করতে হবে। ক্রিয়াপদ না থাকলে হ্যাঁ, বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর পক্ষে তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব না। কাজে ক্রিয়াপদের ভূমিকা বা তার যে ব্যাকরণিক যে ভূমিকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, এবার আসো আমি ক্রিয়াপদের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব এবং দ্রুতই শেষ করে দিব, কারণ বেশি সময় আমি নেব না। সেটা হচ্ছে যে ক্রিয়াপদ নানাভাবে এটার ক্লাসিফিকেশন করা হয়েছে নানাভাবে। যেমন ভাব অনুসারে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার।
একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া সেটা আমরা জানি যে আমি ভাত খাই, অর্থাৎ যে ক্রিয়াপদ দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে, যে ক্রিয়াপদ দ্বারায় বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়াপদ। যেমন আমি ভাত খাই, আমার এই বাক্যটি বা আমার মনের ভাব তোমরা সবাই বুঝতে পারছো। এখানে খাই হচ্ছে সমাপিকা ক্রিয়া, এখানে খাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবার আসো অসমাপিকা ক্রিয়াটা কি। অসমাপিকা ক্রিয়া হচ্ছে যেই পদ দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। আমি আবার বলছি, যে পদ দ্বারায় বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, অর্থাৎ আংশিক প্রকাশিত হয়, তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। যেমন আমি যদি উদাহরণ দিই, আমি ভাত খেয়ে ... এরপর আমি আর কোনো শেষ করলাম না বাক্যটা, এটা একটা অসমাপ্ত বাক্য। আমি ভাত খেয়ে, এখানে খেয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটা হলো অসমাপিকা ক্রিয়া, কারণ আমার বক্তা হিসাবে আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। তাহলে আমি ভাত খেয়ে, এই খেয়েটা হলো অসমাপিকা ক্রিয়াপদ। তবে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে অবশ্যই তোমাকে সমাপিকা ক্রিয়াপদ ব্যবহার করতে হবে। তাহলে আমরা সমাপিকা ক্রিয়াপদ ব্যবহার করতে পারি এইভাবে যে আমি ভাত খেয়ে খেলতে যাব, অথবা আমি ভাত খেয়ে বাজারে যাব, অথবা আমি ভাত খেয়ে ঘুমোতে যাব। যাই হোক, এই যে যাব, হ্যাঁ যাবোটা হচ্ছে আবার সমাপিকা ক্রিয়া, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে অসমাপিকা ক্রিয়া হচ্ছে যেটা দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত না। যেমন আমি ভাত খেয়ে, এখানে খেয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এরপর আসো কর্মপদের ভূমিকা অনুযায়ী, কর্মপদের ভূমিকা অনুযায়ী ক্রিয়াপদ হচ্ছে 3 প্রকার। আমি খুব দ্রুতই বলছি, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, আরেকটি হচ্ছে অকর্মক ক্রিয়া, আরেকটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এগুলো তোমরা সবই জানো। আসলে ব্যাকরণ তো নতুন কোনো বিষয় না, পুরনো জিনিসকে নতুনভাবে উপস্থাপন করা, একটু নতুন সহজ করে জিনিসটা তোমাদেরকে সামনে উপস্থাপন করাটাই হলো আসল উদ্দেশ্য। কিন্তু এটা যে তোমরা একেবারে জানো না তা কিন্তু না, তোমাদেরকে আমি ওইভাবে বলছি না যে তোমরা জিনিসটা একেবারেই জানো না, তা না, এগুলো সবই আমাদের জানা আছে। কিন্তু পুরনো জিনিস, পুরনো বিষয় কিন্তু নতুন করে উপস্থাপন করা, এই যা। তাহলে সকর্মক ক্রিয়া কি? যে ক্রিয়াপদের কর্মপদ থাকে, একবারে সহজভাবে যদি বলি, যে ক্রিয়াপদের কর্মপদ থাকে তাকে বলে সকর্মক। এখন কর্মপদ তুমি কিভাবে ফাইন্ড আউট করবে? যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে। আমি আবার বলছি, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকেই আমরা বলবো কর্মপদ। উদাহরণ দেই, সব যেহেতু আমি এখানে বক্তা, আমি নিজে আমাকে দিয়েই সব করব। যেমন ধরো, আমি বই পড়ি, এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়ি। এখন ক্রিয়াপদকে তুমি প্রশ্ন করো কি পড়ি, উত্তর আসবে বই পড়ি। তাহলে উত্তর যদি বই হয় তাহলে বই হচ্ছে পড়ে ক্রিয়াপদের কর্মপদ। কাজেই এই পড়িটা হচ্ছে সকর্মক ক্রিয়া, কারণ এটার কর্মপদ আছে বই। আমি আবার বলছি, আমি বই পড়ি, কি পড়ি প্রশ্ন করলে উত্তর আসে বই, তাহলে ক্রিয়াপদ কি? পড়ি। পড়ে ক্রিয়াপদের কর্মপদ হচ্ছে বই। সেই সূত্রে যেহেতু বইটা কর্মপদ, কাজেই পড়ি হচ্ছে সকর্মক ক্রিয়া। কারণ সকর্মক ক্রিয়া হচ্ছে অবশ্যই তার কর্মপদ থাকতে হবে, যে ক্রিয়াপদের কর্মপদ থাকে তাকে বলে সকর্মক ক্রিয়া। এবার আসো অকর্মক ক্রিয়া। একই উদাহরণ, আমি অন্য কোনো উদাহরণ নিব না, সহজ করে বোঝানোর জন্য। যেমন ধরো, আমি পড়ি, এবারে তুমি ক্রিয়া পড়িকে প্রশ্ন করো কি পড়ি, কাকে পড়ি। আমি যদি এই ধরনের প্রশ্ন করি তাহলে কি কোনো উত্তর হয়? আমি পড়ি, তাহলে কি পড়ি, কাকে পড়ি, এই ধরনের যদি একটা প্রশ্ন আমি করি তাহলে কোনো উত্তর হয় না। তার মানে কি? পড়ি ক্রিয়াপদের কোনো কর্মপদ এ বাক্যে নাই, পড়ি ক্রিয়াপদের কোনো কর্মপদ এই বাক্যে নাই। কাজে এখানে পড়ি হচ্ছে অকর্মক ক্রিয়া। আমার মনে হয় তোমাদেরকে আমি সহজে বুঝাতে পেরেছি, কারণ এখানে পড়ি ক্রিয়াপদের আমি পড়ি, কি পড়ি এটা তো এখানে উল্লেখ নেই। অর্থাৎ এই পড়ি ক্রিয়াপদের কোনো কর্মপদ না থাকায় এটাকে আমরা বলি, দেখো
প্রথম বাক্যে পড়ি হচ্ছে সকর্মক ক্রিয়া, আর দ্বিতীয় বাক্যে পড়ি হচ্ছে অকর্মক ক্রিয়া। বিকজ একটার কর্মপদ থাকায় সেটি হচ্ছে সকর্মক, আর দ্বিতীয়টির কর্মপদ না থাকায় এটি হয়ে গেছে অকর্মক। এরপর আসো দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া কি? যে ক্রিয়ার দুইটি কর্মপদ থাকবে তাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। আমি আবার বলছি, যে ক্রিয়াপদের দুইটি কর্মপদ থাকবে তাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। যেমন আমি একটা উদাহরণ দিলে তোমরা স্পষ্ট হবে। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। আমি আবার বলছি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে ক্রিয়াপদ হচ্ছে দিয়েছেন। তাহলে দিয়েছেন ক্রিয়াপদকে তুমি প্রশ্ন করো, একই কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? বাবা কি দিয়েছেন? উত্তর কলম। বাবা কাকে দিয়েছেন? উত্তর আমাকে। তাহলে এখানে কর্মপদ দুইটা, একটা হলো কলম আর একটা হলো আমাকে। কাজেই এই দিয়েছেন ক্রিয়াপদের কর্মপদ দুইটি থাকায় এইটাকে বলে, মানে দিয়েছেন এই ক্রিয়াপদটি হবে দ্বিকর্মক ক্রিয়া। কারণ দিয়েছেন ক্রিয়াপদের কর্মপদ এখানে হচ্ছে দুইটি, একটি হচ্ছে কলম আর একটি হচ্ছে আমাকে। এখানে একটা জিনিস তোমাদের শর্তব্য বা উল্লেখ করার জন্য, যা তোমাদের মনে রাখার জন্য সহজ হবে, সেটা হলো এখানে যে দুইটি কর্মপদ তোমরা দেখেছো, একটা হচ্ছে কলম আর একটা হচ্ছে আমাকে। এখন কলমটি হয়েছে বস্তুবাচক কর্মপদ, এটা বস্তু কলম, আর আমাকে আমি হচ্ছি ব্যক্তিবাচক কর্মপদ। এখানে কর্মপদ যদি আমরা বলি, কর্মপদ আবার দুই ধরনের, একটা হচ্ছে বস্তুবাচক আর একটা হলো ব্যক্তিবাচক। মনে রাখবে, বস্তুবাচক কর্মপদটিকে বলে মুখ্য কর্ম বা প্রধান কর্ম, আর ব্যক্তিবাচক আমাকে, ব্যক্তিবাচক কর্মপদটিকে বলে গৌণ কর্ম বা অপ্রধান কর্ম। আমি কি বুঝাতে পারলাম? আশা করি আমার মনে হয় বুঝাতে পেরেছি। এ ফাঁকে একটু কথা তোমাদের সাথে বলে নিই যে তোমরা আমার এই ক্লাসের ভিডিও সবগুলো আমার যেই সোশ্যাল মিডিয়া আছে সেই মিডিয়াতে তোমরা পাবে। হ্যাঁ, আমাদের আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের যে অনলাইন ক্লাসের যে গ্রুপ, এখানে তোমরা পাবে আগেরগুলো। তোমরা যদি ইচ্ছা করো তার আগেরগুলো তোমরা এখান থেকে তোমরা দেখে নিতে পারো, শুনতে পারো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে নীলিমা রহিম। তোমরা যদি ইউটিউব যাও তাহলে www.youtube.com/নীলিমা রহিম, অথবা তুমি ইউটিউব তোমার যদি অ্যাপস থাকে, অ্যাপটা যদি থাকে, সে অ্যাপে ঢুকে তুমি অ্যাড্রেস বারে যদি নীলিমা রহিম লিখে চার্জ দাও তাহলে তুমি পেয়ে যাবে। সেখানেও তুমি আমার এই এতদিন ধরে আমি যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসের ভিডিও আছে। তুমি যখন ইচ্ছা তখনই তুমি দেখতে পাবে, একবার না দুইবার, তিনবার, চারবার এগুলো তুমি দেখতে পাবে, কোনো সমস্যা নেই। সেখানে আমার সাহিত্যেরও কিছু কবিতার আবৃত্তি আছে, আমার পারিবারিক কিছু ভিডিও আছে। এটা আসলে আমি মূলত বাণিজ্যিকভাবে আমি করিনি, করার ইচ্ছাও আমার কখনো নেই। এটা আমি করেছি মূলত আর্কাইভ হিসাবে, যাতে এটা থেকে যায়, এটা আর্কাইভ হিসাবে এই জন্য করেছি। তারপরে তোমরা যেই সার্চ ইঞ্জিন গুগলের অ্যাড্রেস বারে গিয়ে যদি আমার নাম লিখে নীলিমা রহিম লিখে যদি চার্জ দাও, সেখানেও তোমরা এই আমার ক্লাসের ভিডিওগুলো তোমরা পাবে, সেখান থেকেও তোমরা পড়তে পারো। আর আমার ফেসবুক আইডিতে গেলে তো তোমরা পাবে, আর আমাদের কলেজের গ্রুপে তো তোমরা পাবে। কাজেই যে মাধ্যমে যাও তোমরা শুধু কেবল এটা তোমরা যখন তখনই যদি প্রয়োজন হয় তোমরা এগুলো দেখতে পাবে। যাই হোক, আরেকটা আছে, সেটা হচ্ছে আমি বলি যে গঠন বৈশিষ্ট্য অনুসারী ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার। আচ্ছা, এটার আগে একটু কথা বলি। তোমরা তো আজকে মনে হয় কেউ করো নাই, মানে তোমার বান্ধবীদেরকে যারা হয়তো জানেই না যে আজ যে ক্লাস হবে, তাদের সুবিধার্থে তোমরা প্লিজ একটু করো, শেয়ার করে দাও, যে তোমার বান্ধবীরা যাতে একটু জানতে পারে। যারা জানে না তাদেরকে একটু জানিয়ে দাও, তাহলে তারা আমার এই ক্লাসটি এখন না হলেও পরে হলেও তারা দেখতে পারবে অথবা শুনতে পারবে, শুনতে পারবে। কাজে তাদের উপকারের জন্য আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে, হ্যাঁ, যে অন্য শিক্ষার্থীরা যাতে দেখতে পায়, অন্য শিক্ষার্থীরা যাতে শুনতে পায়, সেই সুবিধার্থে আমার এই লাইভ স্ট্রিমিংটি তোমরা কাইন্ডলি একটু করে দাও, শেয়ার করে দাও, প্লিজ একটু শেয়ার করে দাও। শেয়ার করে আমাকে একটু কমেন্টসে জানিও যে স্যার শেয়ার করেছি, হ্যাঁ, বা শেয়ার করছি, এরকম একটা কমেন্টস করো, তাহলে আমি পুলকিত হব, আনন্দিত হব, এবং তোমাদের উপরে আমি যথেষ্ট যারপন্যায় কৃতজ্ঞ থাকব।
তোমরা একটু কাইন্ডলি এটা একটু শেয়ার করে দাও। শেয়ার করে দিলে অন্যরাও জানতে পারবে, কারণ তাদেরকে জানানো আমাদের দায়িত্ব। এটা তো একটা সামাজিক দায়িত্ব। হ্যাঁ, আর তোমার বান্ধবী কেউ কেউ হয়তো তোমার ক্লাসমেট, কাজে তাদের সুবিধা অসুবিধা তারা হয়তো এখন কোনো কারণে লাইভে থাকতে পারে নাই। হ্যাঁ, যদি তুমি তার টাইম লাইনে যদি শেয়ার করে দাও, তাহলে সে কোনো এক সময় এটা সে দেখতে পারবে। কাজে আমরা আমাদের কলেজের সকল শিক্ষার্থীর জন্য এই সুযোগটা করে দিই। যারা এখন লাইভ স্ট্রিমিংয়ে আসো, তারা তোমরা একটু শেয়ার করে দাও দয়া করে, এবং শেয়ার করে দিলে অন্য শিক্ষার্থীরাও যে কোনো সময় এই লাইভ ক্লাসটি দেখতে পারবে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে গঠন বৈশিষ্ট্য অনুসারে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার। আমি আবার বলছি, গঠন বৈশিষ্ট্য অনুসারে ক্রিয়াপদ হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে যৌগিক ক্রিয়া, আর একটা হচ্ছে মিশ্র ক্রিয়া। এখন যৌগিক ক্রিয়াটা কি? যৌগিক ক্রিয়ার সংখ্যাটা আসলে ব্যাকরণবিদরা, আমি তো আর ব্যাকরণবিদদের বাইরে না। আমি তো, আমার একটা বই আছে ব্যাকরণ সংক্রান্ত, ইন্টারমিডিয়েটে তোমরা জানো, এবং তোমরা অনেকেই বইটি কিনেছো এবং ক্লাসে নিয়ে আসো। সেখানেও আমি একইভাবেই লিখেছি, কিন্তু আসলে আমার কাছে ওই সংজ্ঞাটা যুক্তিযুক্ত বলে মনে হয় না। আমি বারবার নিজেকে প্রশ্ন করেছি যে আসলে সংজ্ঞাটা তো এভাবে হওয়া উচিত না। সংজ্ঞাটা কি দিছে? তোমার প্রচলিত ব্যাকরণ এবং প্রমিত বাংলা ব্যাকরণ, সবাই আমি কম বেশি 8-10টা বই দেখেছি, সব লেখকই একইভাবে দিয়েছে। তারা কিভাবে দিয়েছে সেটা আমি আগে একটু বলি। তারা দিয়েছে যে পদ সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার, এটা খেয়াল রাখো, যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া যদি বিশেষ বিশেষ অর্থে বাক্যে ব্যবহৃত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া একত্রে যদি বিশেষ বিশেষ অর্থে বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। আবার বলছি, বাক্যে ব্যবহৃত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যদি একত্র হই, অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এই দুটো ক্রিয়া একত্র হয়ে যদি সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলি যৌগিক ক্রিয়া। এটা হলো প্রচলিত সংজ্ঞা। এখন সংজ্ঞাটা আসলে ঠিক আছে কিনা আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। খেয়াল করো কিন্তু, দেখো বাক্যের মধ্যে প্রথমে কি ব্যবহার হয়। ঘন্টা বেজে উঠল। খেয়াল করো কিন্তু, আমি এটা বিশ্লেষণ করব। ঘন্টা বেজে উঠল। এখন এখানে আমরা সংজ্ঞায় বলেছি প্রথমে সমাপিকা ক্রিয়া, তারপরে বলেছি অসমাপিকা ক্রিয়া, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি যেটা, ঘন্টা বেজে উঠল, বেজে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বেজে হচ্ছে ঘন্টা বেজে ... ইনকমপ্লিট, অর্থাৎ অসমাপ্ত, অসম্পূর্ণ। এটা হলো একটি অসম্পূর্ণ বাক্য। তাইলে ঘন্টা বেজে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কিন্তু আমি সংজ্ঞায় বলতেছি যে সমাপিকা ক্রিয়া। শুরুতেই বলছি সমাপিকা ক্রিয়া, তারপরে বলছি যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া একত্রে যদি কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তাকে আমরা বলি যৌগিক ক্রিয়া। এটা হলো প্রচলিত। তাহলে প্রচলিত হলো তারা সংজ্ঞা দিচ্ছেন একরকম, আবার উদাহরণ দিচ্ছেন আর এক রকম। উদাহরণটা হলো ঘন্টা বেজে উঠলো, তাহলে ঘন্টা বেজে ... মানে এটা হলো একটা অসম্পূর্ণ বাক্য বা অসমাপ্ত বাক্য। তাহলে এখানে তুমি খেয়াল করো খুব ভালোভাবে যে ঘন্টা বেজে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা প্রচলিত ব্যাকরণে সংজ্ঞায় শুরুতেই আমরা সমাপিকা ক্রিয়াটা কেন বলবো, কোন যুক্তিতে বলবো? তারপরে পুরো বাক্যটা আমি বলি, ঘন্টা বেজে উঠল হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ আমি উদাহরণের সমাপিকা ক্রিয়াটা শেষে ব্যবহার করলাম। তাহলে প্রচলিত যেই তোমার মানে সংজ্ঞা বা দিয়েছে আমাদের ব্যাকরণবিদ বা ব্যাকরণগণ, তাদের এই যেই সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আমার কাছে যথার্থ। আমি ইনকমপ্লিট বলবো না, আমার কাছে যথার্থ বলে মনে হয় না। আমার কাছে যথার্থ হবে এটা যে আমি উদাহরণ যেভাবে দিব সেইভাবেই আমি সংজ্ঞাটা দিতে চাই। কীরকম? আগে আসবে অসমাপিকা ক্রিয়া, আমি আগে সমাপিকা বলবো না, যেই সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা, যে অসমাপিকা ক্রিয়া প্রথমে আমি বলবো অসমাপিকা ক্রিয়া, আর ওরা বলছে আগে সমাপিকা ক্রিয়া। কাজে আমি আগে বলবো অসমাপিকা ক্রিয়া। যে অসমাপিকা ক্রিয়া ও সমাপিকা ক্রিয়া
বাক্যে ব্যবহৃত হয়ে একটি সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। কারণ আমার উদাহরণও তাই, ঘন্টা বেজে উঠল। বেজে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, উঠল হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমি আমার যে সংখ্যাটা যথার্থ হওয়া উচিত সেটা আমি কিভাবে দিয়েছি? আমি বলছি যে যদি অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া একত্রে কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। তাহলে আমি প্রথমে বললাম অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া সমান সমান যৌগিক ক্রিয়া। আর সবাই এই পর্যন্ত এবং অদ্যাবধি পর্যন্ত যারা এই সংজ্ঞাটা দিয়েছেন তারা দিয়েছেন এইভাবে, সমাপিকা ক্রিয়া যোগ অসমাপিকা ক্রিয়া সমান সমান যৌগিক ক্রিয়া। কিন্তু উদাহরণ কিন্তু তা বলে না। উদাহরণ বলে হবে আগে হবে অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া সমান সমান যৌগিক ক্রিয়া। তাহলে তুমি বলবে স্যার এখানে যৌগিক ক্রিয়া হলো আবার কিভাবে? ওই যে একত্রে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি সম্প্রসারিত অর্থ যদি প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। তার মানে হচ্ছে বেজে উঠল এই দুইটা একত্রে, আমি আবার বলছি বেজে উঠল এই দুটো একত্রে যৌগিক ক্রিয়া। তাহলে এখানে তিনটা, এই বাক্যের মধ্যে তিনটি ক্রিয়াপদ আছে, ভালোভাবে খেয়াল করো। বেজে এটা হলো অসমাপিকা ক্রিয়া, উঠলো এটা হলো সমাপিকা ক্রিয়া, বেজে উঠলো দুইটাই মিলে একত্রে হচ্ছে যৌগিক ক্রিয়া। কি আজব ব্যাপার, তাই না? খুব ইন্টারেস্টিং বিষয়। তুমি ব্যাপারটা দেখো, মানে একটা বাক্যের মধ্যেই তিনটে ক্রিয়াপদ, একটা বাক্যেই তিনটি ক্রিয়াপদ। ঘন্টা বেজে উঠলো, বেজে অসমাপিকা ক্রিয়াপদ, উঠলো সমাপিকা ক্রিয়াপদ, আর বেজে উঠলো অর্থাৎ দুইটা ক্রিয়াপদ একত্রে, একত্রে দুইটা ক্রিয়াপদকে বলে যৌগিক ক্রিয়া। অর্থাৎ বেজে উঠলো একত্রে হচ্ছে যৌগিক ক্রিয়া। এবং এটা বিশেষ অর্থ মানে কি আকস্মিকতা, হঠাৎ করে তোমার ঘন্টাটা বেজে উঠলো বা সাইরেনটা হঠাৎ করে বেজে উঠলো, এটা আর কি হঠাৎ বা আকস্মিকতা অর্থে আমি এটা এখানে ব্যবহার করেছি। আমি আশা করছি যে যৌগিক ক্রিয়াটা বোঝাতে পেরেছি। এরপর আসো মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়াটা হচ্ছে এটা বিশেষ্য, মনে রাখবে এটা নাউন, বিশেষণ আর ধন্যাত্মক অব্যয়, এই তিনটার সঙ্গে তোমার মৌলিক ধাতু যুক্ত হয়। এবং মৌলিক ধাতুগুলো কি কি? কর একটা মৌলিক ধাতু, হ একটা মৌলিক ধাতু, পা একটি মৌলিক ধাতু, যা একটি মৌলিক ধাতু, এগুলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একবারে সহজভাবে, বিশেষ্য বিশেষণ ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে বা ধন্যাত্মক শব্দের সঙ্গে, হ্যাঁ, এই তোমার মৌলিক ধাতু যুক্ত হয়ে, মৌলিক ধাতু, আমি মৌলিক ধাতুর নামগুলো বলছি যে কর একটা মৌলিক ধাতু হতে পারে, হ একটি মৌলিক ধাতু হতে পারে, তারপরে যা একটি মৌলিক ধাতু হতে পারে। এগুলো হচ্ছে এক একটি মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুগুলো যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠন করে এবং সেই ক্রিয়াপদ যদি বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে বলে মিশ্র ক্রিয়া। এবারে সংজ্ঞাটা আমি আরেকবার একটু বলি যে বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু, যেমন কর, হ, পর, যা, খা, হ্যাঁ ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক ধাতু। তাইলে বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠন করে এবং সেই ক্রিয়াপদ যদি বিশেষ বিশেষ অর্থ যদি প্রকাশ করে, বিশেষ বিশেষ অর্থ যদি প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো মিশ্র ক্রিয়া। উদাহরণগুলো তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন ধরো বিশেষের পরে ব্যবহারটা, আমরা তাজমহল দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন করলাম। এখানে বিশেষপদ কোনটা? দর্শন। তোমরা দর্শন বলবে যে স্যার এটা তো এটা হলো ভাব বিশেষণ। ভাব বিশেষণটাও একটা বিশেষপদ, কারণ আমি যখন বিশেষ্য পড়াচ্ছি তখন তোমাদেরকে বলেছি এটা আসলে এক ধরনের ক্রিয়া হলেও এটা ভাব বিশেষ্য, বারবার নাউন বলেছিলাম, মনে আছে কিনা খেয়াল করে দেখো। তাহলে দর্শনটা হলো বিশেষ্যপদ আর করলাম হলো ক্রিয়াপদ। এই করলাম ক্রিয়াপদটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা এভাবে হয়, দেখো কর হচ্ছে মৌলিক ধাতু, কর হচ্ছে কি মৌলিক ধাতু, আর লাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে কর যোগ লাম সমান সমান করলাম, এটা হলো ক্রিয়াপদ। তাহলে
এই ক্রিয়াপদটা কিসের পরে ব্যবহার হয়েছে? মৌলিক ধাতু। আমার কথা হলো যে ক্রিয়াপদটা গঠিত হয়েছে মৌলিক ধাতু কর যোগ ক্রিয়া বিভক্তি লাম সমান সমান করলাম, এটা হলো ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটা কার পরে ব্যবহার হয়েছে? বিশেষ্যের পরে। বিশেষ্য কি? দর্শন। আমরা তাজমহল দর্শন করলাম, দর্শন হচ্ছে ভাব বিশেষ্য। তোমাদের এখানে কনফিউজ হতে পারে, কিন্তু কনফিউজ হওয়ার কোনোই কারণ নেই। তাজমহলও বিশেষ্য, কিন্তু আমি তাজমহলে যাব কেন? আমি তো যাব দর্শনে। দর্শন হচ্ছে ভাব বিশেষ্য। তারপরে গিয়ে আমাদের মিশ্র ক্রিয়া হলো করলাম। আমাদের মিশ্র ক্রিয়াটা এখানে কি? করলাম। এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরের উদাহরণটা তোমাকে দিকে বলি। তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম। তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম। এখানে প্রীত হচ্ছে বিশেষণ, বিশেষণের পরে আর কি। এখানে প্রীত হচ্ছে বিশেষণ, আর হলাম হচ্ছে ক্রিয়াপদ। তো হলাম ক্রিয়াপদটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। হ, এটা হলো ধাতু বা ক্রিয়ামূল বা মৌলিক ধাতু, যেটাই বলো। এটা হলো মৌলিক ধাতু, হ হলো মৌলিক ধাতু, যোগ লাম ক্রিয়া বিভক্তি সমান সমান হলাম। হলাম হলো ক্রিয়াপদ। তাহলে মৌলিক ধাতু যোগ ক্রিয়া বিভক্তি সমান সমান কি? ক্রিয়াপদ। সো আমরা বলতে পারি যে তার আগে কি আছে? প্রীত। প্রীত, প্রীত হচ্ছে বিশেষণ, তাহলে বিশেষণের পরে। হ্যাঁ, তাহলে বিশেষণের পরে এখানে কি ব্যবহার হয়েছে? এটা হচ্ছে মিশ্র ক্রিয়াপদ, অর্থাৎ হলাম হচ্ছে প্রীত হলাম, এটা হলো মিশ্র ক্রিয়াপদ। আর আরেকটি বিষয় হচ্ছে যে এটা শেষ, এরপর আসো ধন্যাত্মক অব্যয়। ধন্যাত্মক অব্যয়ের পরে, ধন্যাত্মক আসলে যে এটা অনুকার অব্যয়, অর্থাৎ স্বাভাবিক বা কাল্পনিক অনুকার শব্দ। স্বাভাবিক বা কাল্পনিক অনুকার শব্দকেই বলে ধন্যাত্মক অব্যয়। স্বাভাবিক বা কাল্পনিক অনুভূতিজাত শব্দগুলোকেই বলা হয় ধন্যাত্মক অব্যয়। এটা কিন্তু মনে রাখবে। যেমন হন হন, তারপরে ঝাঁ ঝা, শন শন, ঠন ঠন, বন বন, এগুলোই হচ্ছে ধন্যাত্মক অব্যয়। যাই হোক, তো অনুভূতিজাত কিছু ধন্যাত্মক অব্যয় আছে, আমি এখানে যেটা ব্যবহার করেছি অনুভূতিজাত। দেখো, তাহলে ধন্যাত্মক অব্যয়ের পরে এটা মনে রাখবে। আমি উদাহরণটা দিলে স্পষ্ট বুঝবে। মাথা ঝিমঝিম করছে। ঝিমঝিমটা হচ্ছে ধন্যাত্মক অব্যয়। ঝিমঝিমটা কি? ধন্যাত্মক অব্যয়। করছে, করছে হচ্ছে মিশ্র ক্রিয়াপদ। এখন মিশ্র এই ক্রিয়াপদটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। করছে, কর যোগ ছে। কর হচ্ছে মৌলিক ধাতু, বা এটাকে আমরা ধাতু বলতে পারি, বা ক্রিয়ামূল, যেটাই বলো, মৌলিক ধাতু। আর তার সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হচ্ছে ছে। তাইলে এই মৌলিক ধাতু আর ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়েছে মিশ্র ক্রিয়াপদ। আর মিশ্র ক্রিয়াপদটা কার পরে ব্যবহৃত হয়েছে? সেটা হলো ধন্যাত্মক অব্যয়ের পরে। ধন্যাত্মক অব্যয়টা কোনটা? আমার মাথা ঝিমঝিম করছে। আমার মাথা ঝিমঝিম করছে, তাহলে ঝিমঝিমটা হলো ধন্যাত্মক অব্যয়। তারপরে ব্যবহৃত হয়েছে তোমার মিশ্র ক্রিয়া করছে। মিশ্র ক্রিয়ার গঠন তো বলে দিয়েছি, যে মিশ্র ক্রিয়াটার গঠন হবে মৌলিক ধাতু অথবা ধাতু অথবা ক্রিয়ামূল সাথে ক্রিয়া বিভক্তি। তবে শর্ত আসলে এই তিনটার ক্ষেত্রে মিশ্র ক্রিয়াটা হওয়ার শর্ত হচ্ছে বিশেষ্যের পরে ব্যবহার হইতে হবে, বিশেষণের পরে ব্যবহার হইতে হবে, আর ধনাত্মক অব্যয়ের পরে ব্যবহার হইতে হবে। তার মানে মিশ্র ক্রিয়াটা তোমাকে যদি ব্যবহার করো এই তিনটার পরে, তখনই কেবল আমরা তাকে বলবো মিশ্র ক্রিয়া। যদি বিশেষ্যের পরে ব্যবহৃত না হয়, যদি বিশেষণের পরে ব্যবহৃত না হয়, যদি ধনাত্মক অব্যয়ের পরে ব্যবহৃত না হয় ক্রিয়াপদগুলো, তাহলে সেগুলোকে এই মিশ্র ক্রিয়াপদ বলা যাবে না। মিশ্র ক্রিয়াপদ বলতে হলে অবশ্যই তোমাকে বিশেষ্যের পরে ক্রিয়াপদটা ব্যবহার করতে হবে, বিশেষণের পরে ক্রিয়াপদটি ব্যবহার করতে হবে, ধনাত্মক অব্যয়ের পরে ক্রিয়াপদটি ব্যবহার করতে হবে। তাহলে কেবল সেটাকে মিশ্র ক্রিয়া বলা যাবে। আমার মনে হয় আমরা এই আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, কলেজের এবং এই গ্রুপের সাথে সংশ্লিষ্ট অ্যাডমিন থেকে শুরু করে সকলের সর্বাত্মক সহযোগিতা আমি পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো বলে আমি আশা করি। যারা অ্যাডমিন হিসাবে কাজ করছেন, মডারেটর হিসাবে কাজ করছেন, তাদেরকে আমি সালাম জানাই এবং ওনাদেরও একটা কন্ট্রিবিউশন আছে। আপনাদেরও যথেষ্ট সহযোগিতা আছে।
আমি আশা করছি ভবিষ্যতে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। আর আমার যারা একেবারে ক্লাসের মধ্যমণি আমি বলি, এবং যারা আমার ক্লাসের মানে মূল বলবো কি মূল উপাদান বা উপকরণ, সেটা হলো আমার শিক্ষার্থী। এরা হচ্ছে আমার জন্য আসল, কারণ শিক্ষার্থী না থাকলে তো আসলে কোনো কিছুই হতো না। আমার একটা বিল্ডিং আছে, যে শিক্ষক না বিল্ডিং করলাম, সে একাডেমিক বিল্ডিং করলাম, তারপরে শিক্ষক নিয়োগ দিলাম, তারপরে উপকরণ আনলাম, সব কিছু আনলাম। হ্যাঁ, তা এই শিক্ষকও আছে, আমার বইও আছে, লাইব্রেরিও আছে, আমার একাডেমিক ভবনও আছে, প্রিন্সিপাল আছে, হ্যাঁ, অন্যান্য শিক্ষক আছে, অন্যান্য বিষয়ে সকল শিক্ষক আছে, সব কিছু আছে, মাঠ আছে, খেলার মাঠ আছে, কমন রুম আছে, সব কিছু আছে, কিন্তু শিক্ষার্থী নাই। তাইলে কি হবে? ফলাফল শূন্য। কাজেই এই সব কিছুর চেয়ে আমার চেয়েও আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থীরাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। কারণ তারা যদি না শুনে আমার লাইভ ক্লাস, তারা যদি ক্লাসে না আসে, তারা যদি কলেজে না আসে, তাহলে আমাদের এত আয়োজন, শিক্ষক নিয়োগ, একাডেমিক ভবন নির্মাণ, লাইব্রেরি নির্মাণ, লাইব্রেরিতে বই সংগ্রহ, হ্যাঁ, তারপরে খেলার মাঠ নির্মাণ, তারপর খেলার সামগ্রী ক্রয়, কমন রুম ক্রয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যত কিছু আয়োজন করি, কিন্তু শিক্ষার্থী যদি না থাকে, শিক্ষার্থীর যদি অনুপস্থিতি থাকে, শিক্ষার্থী যদি উপস্থিত না থাকে, তাহলে এই সব কিছুই আমাদের চরম ব্যর্থ হয়ে যাবে। কাজেই ক্লাসের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বাগ্রে আমি শিক্ষার্থীদেরকেই প্রাধান্য দিই। এরাই হচ্ছে আমাদের প্রাণ, এরাই হচ্ছে আমাদের ভবিষ্যতের দেশ নির্মাণের, বিনির্মাণের হাতিয়ার, এবং এরাই আমাদের থেকে জ্ঞান, আসলে জ্ঞান তো বিতরণের জিনিস নয়, তারপরেও বলি যে আমাদের থেকে কিছু শিখবে, জানবে। আমরাও তোমাদের থেকে শিখি, সেটা আমি মানে দ্বিধাহীন চিত্তে বলে থাকি যে তোমাদের থেকেও আমরা অনেক কিছু শিখি, কিন্তু সেটা হয়তো আমরা মুখ ফুটে বলি না, কারণ তোমাদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। এই জন্য এটাকে আমি বলি রিসিপ্রোকাল, অর্থাৎ পারস্পরিক, গিভ অ্যান্ড টেক, ওটা দেওয়া নেওয়ার বিষয়। আমি কখনোই শিক্ষার্থীদেরকে, কোনো শিক্ষার্থীকেই আমি খাটো করে দেখিনি, এবং ভবিষ্যতে আল্লাহ আমাকে যতদিন এই পেশায় রাখবে, আমি কোনো দিন শিক্ষার্থীদেরকে, কোনো শিক্ষার্থী, সেই প্রতিবন্ধী হতে পারে, সে ভালো স্টুডেন্ট হতে পারে, সে লেখাপড়া হয়তো পিছিয়ে পড়া একজন স্টুডেন্ট হতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু এই সমস্ত এই সমস্ত অতিক্রম করার বা ওভারকাম করার একমাত্র দায়িত্ব হচ্ছে শিক্ষকের। শিক্ষক চাইলেই অনেক কিছু করতে পারে, আর যদি না চান তাহলে আসলেই তিনি কিছুই করতে পারেন না। কাজেই তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যাতে আমার শিক্ষকতার এই পেশাটাকে আমি অত্যন্ত মমত্ববোধের সঙ্গে ধরে রাখতে পারি, এবং তোমাদের জন্যে আমি আমার এই যে এই অবদান আমি রাখতে পারি, এবং আমার যতদিন আমি এই পেশার সাথে থাকবো, যাতে সুনামের সঙ্গে আমি আমার এই পেশাটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি, তোমাদেরকে কিছুটা হলেও সূচিপত্র দেখিয়ে যেতে পারি, পথ বাতলিয়ে যেতে পারি, যাতে তোমরা ভবিষ্যতে অনেক বেশি লেখাপড়া করে, হ্যাঁ, দেশ এবং দশের জন্য কাজ করবে। তো তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করব। হ্যাঁ, আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। হ্যাঁ, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।